সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতীয় কল্পলোকের গল্প। মিথ্যা এবং সংকীর্ণতা রাষ্ট্র কিংবা ব্যক্তির উন্নয়ন অগ্রগতির অন্তরায়। কথিত আছে, ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। আর আমাদের দেশে কিছু ভারতীয় দালাল রয়েছে যারা বাংলাদেশের খায়, বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠে, কিন্তু ছাতা ধরে দিল্লির মাথায়। এই যখন অবস্থা, তখন এই উচ্ছিষ্ট খাওয়া লোকজন আমাদের রাষ্ট্রটাকে মানসিকভাবে দুর্বল করবার জন্য একটা বাক্য আউড়ে থাকে। সেই বাক্যটা কি? বাক্যটা হচ্ছে যে ভারত বড় রাষ্ট্র, আমরা তাদের সঙ্গে পারবো না। সত্যি কি তাই? সেক্ষেত্রে কি আমরা আমাদের সীমান্ত উন্মুক্ত করে রাখবো? প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ে তুলব না? অনেক ছোট রাষ্ট্র ইসরায়েল, যাদের বুদ্ধিমত্তা, কৌশল, টেকনোলজির কারণে মুসলিম বিশ্ব তো বটেই, অনেক বড় বড় রাষ্ট্র তটস্থ থাকে। ওই যে ভারতীয়দের কথা বলছিলাম, যে ভারতীয় যারা দালাল, তাদের আরেকটি বিষয় বলা খুব জরুরি। কেউ কেউ বলেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত পাশে থেকেছে। যথার্থই, কিন্তু একটু যদি আমরা গভীরে যাই, সেক্ষেত্রে বিষয়টি এই হয়, ভারত কিন্তু বাংলাদেশের স্বার্থে করেনি। ভারত তার নিজের স্বার্থে তার চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে। এই যখন বাস্তবতা, সেই প্রেক্ষিতে ছোট রাষ্ট্রের নাগরিক হলেও আমরা ভারতীয় কল্পলোকের গল্পে বিভ্রান্ত কি হব? কি বলবেন আমাদের আলোচকরা? শুনবো তাদের বক্তব্য। তার আগে আসুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং গণফোরামের নির্বাহী সভাপতি। আমার ঠিক বামে রয়েছেন অ্যাডভোকেট মহসিন রশিদ, যিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং তিনিও সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। আমার ডান পাশের ওই প্রান্তে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং আপনাদের সবারই অতি পরিচিত মুখ। আপনাদের তিনজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব মহসিন রশিদ, আপনাকে দিয়ে। ঠিক আছে। শুরুতেই যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতি। নীতিটা কি? নীতিটা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। যে আমার সঙ্গে শত্রুতা করবে, যে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করবে, তার সঙ্গেও কি বন্ধুত্ব? আপনি কি মনে করেন আমাদের এই পররাষ্ট্রনীতি পরিবর্তন হওয়া দরকার? অফকোর্স, তা তো হওয়া একান্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আমার শত্রু, তাকে তো আমি বন্ধু মানতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন পৃথিবী ওই সে চলে না যে সবাই আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে কিছু না করে বা হোয়াট এভার। ওইটা 1970 বা যখন আপনার ইয়ে ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, কোল্ড ওয়ার ছিল, তখন এই ধরনের নীতি ছিল। বাংলাদেশের সার্কামস্ট্যান্সেস একটু ভিন্ন। বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটি ভালো লোকেশনে আছে, বিকজ আমাদের বে অফ বেঙ্গল এদিকে আছে। বে অফ বেঙ্গলে আপনার অনেক ধরনের মিনারেলস আছে, গ্যাস আছে, পেট্রোল আছে, সব কিছুই আছে। সো এইখানে অনেকের চোখ আছে এখন, এবং এই চোখের জন্য আপনি দেখেন এইখানে ইন্ডিয়া র্যাডার ফিক্স করেছে, লিসনিং পোস্ট আমাদের ইসে করেছে। এটা কেন করেছে? আমরা মানা করি নাই কেন? বা আমরা ওদেরকে ফেনী নদীর এইখানে যে ব্রিজ বানিয়েছে, এগুলি তো স্ট্র্যাটেজিক্যালি আমার জন্য খুবই ক্ষতিকর, বাট আমরা কোনো দিন বলি নাই। ওর কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশ কোনো দিন ইকোনমিক পলিসি, পররাষ্ট্র পলিসি, হেলথ পলিসি, এডুকেশন পলিসি জনগণকে সম্পৃক্ত করে বানায় নাই বা বানাই নাই। আই ডু নট থিঙ্ক যে আমাদের কোনো পররাষ্ট্র নীতি আছে এই মুহূর্তে, কোনো এডুকেশনের নীতি আছে। যে এসেছে অ্যাডহক বেসিসে কাজ করেছে, অ্যাডহক বেসিসে একটা নিজের মতন নীতি নিয়ে চলেছে। একটা রাষ্ট্রের নীতি থাকে, ওই নীতি সরকার পরিবর্তন হবে, নীতিটা ঠিক থাকবে, নীতিতে প্রয়োজন হলে কিছু পরিবর্তন করবেন, কিন্তু আমাদের কোনো নীতি নাই। ভারতের সাথে যে এখন প্রবলেমটি আমাদের,
আমাদেরকে, আমরা তো এই জিনিসটাকে ওদেরকে একদম বললে, হালকাভাবে বললে তো হবে না, আমাদেরকে খুব ভালোভাবে বুঝে শুনে কথা বলতে হবে আমাদেরকে। অ্যাটলিস্ট যারা সরকারে আছেন, জনগণ রাস্তায় কি বলছে, কোথায় বিক্ষোভ হচ্ছে, সেটা আমার ব্যাপার না। ব্যাপার হচ্ছে গভর্নমেন্টে যিনি আছেন ওনাকে খুব চিন্তা ভাবনা করে কাজটি করতে হবে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেখ হাসিনা ওদের সবচেয়ে বড় অ্যাসেট ছিল বাংলাদেশে। এখানে আরো অনেক অ্যাসেটস আছেন। এখানে র হ্যাজ লস্ট দ্য গেম। তারা এইখানে মার খেয়ে গেছে। র এজ এন ইন্টেলিজেন্স এজেন্সি এইখানে মার খেয়েছে, এবং এই মারটি খেয়েছে, আমি নাম বলতে চাই না এই মুহূর্তে, অন্য দেশদের, ওদের কাছে মার খেয়ে গেছে। এই মার খাওয়াতে তারা একটু যে আহত বাঘের মতন এখন আচরণ করছে। তারাও ঠিক বুঝতে পারছে না যে আমি কিভাবে বাংলাদেশের সাথে আচরণ করব। এইটা হয়ে গেছে ওদের প্রবলেম। আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই। আমরা যেখানে ছিলাম সেখানে আছি, এবং আমার জনগণ দেখিয়ে দিয়েছে যে আমাদের দিকে চোখ দেখাবা না, চোখ রাঙ্গাবা না, আমরা চোখ বের করে নেব যদি তোমরা এটা করো। ওরাও এখন সতর্ক হয়ে গেছে। ভারতের একটা জিনিস কি, সবখানে তারা ইন্টারভিন করে। আমি নিজে নেপালের প্রাইম মিনিস্টারের সাথে বসা ছিলাম, ওলি শর্মার সাথে, সে ইসে যাচ্ছিল, সেখানে তারা গেম খেলেছে, নেপালি কংগ্রেসকে দিয়ে পারচান্ডাকে ওর থেকে সরিয়ে মেজরিটি করে ফেলেছে। সো এইটা তারা সবখানে করতে চায়। বাট আই টেল ইউ, নেপালিজ মেজরিটি হিন্দু স্টেট হলেও মেজরিটি তারা অ্যান্টি ইন্ডিয়া হয়ে আছে এখন। তারা একদমই, আপনার খেয়াল আছে কিনা, ভারত তো তার প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই এখন তার সুসম্পর্কই নেই, কারোর সাথে না, কারোর সাথে না। তারা যদি, আপনি একটু ইকোনমিক্যালি স্ট্রং হয়ে যান আর একটু মিলিটারিলি স্ট্রং হয়ে যান, তাহলে কিন্তু সে তার জায়গায় বসে যাবে, চুপ করে কথা বলবে না। আপনি দেখেন, পাকিস্তানকে ডরায়, চায়নাকে ডরায়। আপনার হয়তো জানা নাই, পাকিস্তান আর চায়না ওয়েস্টার্ন থিয়েটারে তারা কিন্তু যে ওদের অপারেশনস রুম আছে, সেখানে কিন্তু পাকিস্তান চায়নার অপারেশন রুম, সেখানে পাকিস্তানি জেনারেলস না, কর্নেলস, মেজর্স, এরা কিন্তু সেখানে বসে ওদের সাথে ওই একই কমান্ড সেন্টারে বসে তারা কাজ করছেন। বিকজ দে হ্যাভ আ প্রবলেম। কাশ্মীর আছে, লাদাখ আছে, আকসাই চীন, অনেক কিছু প্রবলেমস আছে সেখানে। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। যত দ্রুত আমরা বুঝি, অর্থাৎ আমরা যত দ্রুত আমাদের ডিফেন্স পলিসিটা, ইকোনমিক পলিসিটা ঠিক করতে পারি, স্ট্রং করতে পারি, আপনি দেখবেন তারা চুপ করে। ইটস এ ভেরি টিমিড নেশন, ইন্ডিয়া ইজ এ ভেরি টিমিড নেশন। আমরা কেন যেন মনে করি যে তারা সুপার পাওয়ার হয়ে গেছে। নো, দে আর নট। তারা মিলিটারিলি, ইটস এ মিডিয়াম মিলিটারি পাওয়ার। ইন্ডিয়া ইজ নট আ বিগ মিলিটারি পাওয়ার, ইটস আ মিডিয়াম মিলিটারি পাওয়ার। এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এটা আমরা যদি না বুঝি, দেন দের ইজ আ প্রবলেম। সো আমাদের ভয়ের কিছু নাই। আমার আর্মি ইজ ভেরি স্ট্রং। আমার আর্মি ওদের 303 দিয়েও ফাইট করতে পারবে, কোনো অসুবিধার কারণ নাই। অথচ দে হ্যাভ গট লট অফ ইয়ে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে অ্যাজ এ প্রপার ডিপ্লোম্যাট, অ্যাজ এ প্রপার পলিটিশিয়ান, আমাদের উচিত হবে যে এইটাকে এখন আমরা আমাদের চোখ দেখিয়ে দিয়েছি, এখন এটাকে একটু ঠান্ডা করা, একটু ঠান্ডা করা। খুব বেশি গরম করা হয়তো এখন আর উচিত হবে না। ঠান্ডা করে আমাদের এখন আলোচনায় যাওয়া দরকার। আমি শুনেছি ওনার পররাষ্ট্র সচিব বোধহয় আসছেন 9 ডিসেম্বর। ওনার সাথে 10 তারিখে বৈঠক আছে তাদের। ওনার সাথে স্ট্রংলি কথা বলতে হবে। আমাদেরকে টিমিড হলে চলবে না। লেট আস বি স্ট্রং। ওদের, আমরা একটা সভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমি ভয় করব কেন? সঠিক। আপনার কাছে আবার ফিরবো, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই ইস্যুতে আপনি কি বলবেন? না, আমার বন্ধু মহসিন রশিদ শেষের দিকে এসে মনে হলো যে একটু লো প্রোফাইলে গেল আর কি, আর এতক্ষণ চালাইছে হাই প্রোফাইলে। তো আমার তো মনে হয় মোটামুটি
আমাদের সরকার এবং যারা দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারা তো আপার হ্যান্ডে আছে। আপনিও কিন্তু যেভাবে আজকে সূচনা করেছেন তাতে তো মনে হয়েছে যে মোটামুটি ভারত সাকসেসফুল, আমাদের সবাইকে ভারত বিরোধিতার একটা উন্মাদনায় ফেলে দিয়েছে। আমাদের নিজস্ব সমস্যা নিয়ে আমরা আর এখন আর আলোচনা করব না। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, হ্যাঁ, আমাদের নির্বাচন, এগুলো কোথায় চলে গেল? কিন্তু মহসিন রশিদ যে কথাটি বলেছেন যে না, শেষের দিকে আইসা বলছে যে বাঘ যে আহত হয়েছে, তারপর সে দিক বিদিক যে ছোটাছুটি করছে, সীমান্তে আসছে, আইসা হুঙ্কার দিচ্ছে। না, এগুলো কি কলকাতার একজন শুভেন্দু অধিকারের হুঙ্কার, ওই মমতা দিদি এখানে পাঠাবে, এগুলো তো, এগুলো কেন আমরা এত নিচ্ছি? হ্যাঁ, এটা তো কোনো, ওরা সাকসেসফুল কারণ ওখানে তো দিল্লির শরীফ বসা আছে হাসিনা, ফেসিস্ট, সে তো ভারতকে ইউজ করবে নানানভাবে, আরো বহিঃশত্রু আরো অনেকেই আছে। আপনি বলছেন ফ্যাসিস্ট হাসিনা ভারতকে ইউজ করবে? হ্যাঁ, ইউজ তো করতেছে এবং কোরিয়া এখানে একটা এইসব করবে, মূল জায়গা থেকে আমাদেরকে সরাইয়া দেবে, জাতিকে বিভ্রান্তি করবে, সরকারের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করবে, কেয়াস অ্যান্ড কনফিউশন হবে, তার মধ্যে হাসিনার বেনিফিটটা হবে। এবং হাসিনা দেখো আমি চলে আসার পরে দেশের মধ্যে কী হচ্ছে, তারা কন্ট্রোল করতে পারছে না, সব দিকে অসন্তোষ, তার মধ্যে আবার এই হিন্দু সম্প্রদায়ে তাদের মধ্যেও অসন্তোষ, এবং তাদের ব্যাপারে সরকার সামাল দিতে গিয়ে এখন রাজনৈতিক দলের সাথে যে বসলো কালকে, এজেন্ডা কি? এজেন্ডা তো ভারত। কোথায় নির্বাচন, কোথায় বাজার অর্থনীতি, কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, এগুলো এখন মান্না ভাই কালকে অংশগ্রহণ করেন, নিশ্চয়ই ওনার বক্তৃতায় উনি এগুলো বলেছে হয়তো বা। সুতরাং কথা হচ্ছে এখানে সরকারের মধ্যে কিছু শক্তি আছে, হ্যাঁ, দূরভূষন্ধি আছে, তারা চায় এই সরকারের মেয়াদকাল দীর্ঘস্থায়ী করা, এবং এই দীর্ঘস্থায়ী করতে গেলে নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো হবে, হওয়ার পরে দেখবে যে এখানে আরেকটা শক্তি আইসা ইউনূস সাহেব আউট হয়ে যাবে, এরকম পরিস্থিতি হইতে পারে বা হওয়ার সম্ভাবনা স্বাভাবিক। সুতরাং আমার মনে হয় আমাদের এই ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব সহকারে তাকে নিতে হবে, এটা ছেলে খেলা না। হ্যাঁ, একটা ভারতের উন্মাদনা সৃষ্টি করে এখানে, যেটা পাকিস্তান আমলে আমরা দেখেছি, কী হয়েছে? আলটিমেটলি কোনো লাভ হয়েছে? যুদ্ধ তো হয়ে গেল। এখন আবার যদি এগুলোর মধ্যে আমরা চলে যাই, আমরা তো মূল জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের যে অর্জন, সেই অর্জন এবং জনগণের স্বপ্ন আশা, এটা বাস্তবায়িত না করে আমাদেরকে এখন অন্যদিকে ঠেলে দিচ্ছি। আমরা কটা ফ্রন্ট ওপেন করব? এতগুলো ফ্রন্ট ওপেন করলে এই সরকারের তো সামনে আমি তো মহাবিপর্যয় দেখতেছি। সরকার এগুলোর মধ্যে কেন পা দিচ্ছে? আর এখানে রাজনৈতিক দলগুলো আমরা যে দাবিটা করছি, তুমি 10টা সংস্কারে কমিশন করিয়া বসে আছো, এগুলোর কোনো আগামাতা আছে? এগুলো কি করবে? সংবিধান সংস্কারকে এই সরকার করবে না আগামী পার্লামেন্ট করবে? আপনি সেটার পেছনে লাগিয়ে দিচ্ছেন। বিচার বিভাগ সংস্কারের কথা বলছেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনিও বলছেন, তো আপনি বিচারপতি নীতিমালা নিয়োগ প্রণয়নের আগেই আপনি 23 জন বিচারপতি নিয়োগ দিয়ে দেন, যারা আজকে দেখা করেছে, দেখেছেন। এটা তো আমাদের কাম্য ছিল না। আমরা আশা করেছিলাম যে আপনি বিচারপতি নিয়োগের আগে নীতিমালা ঠিক করেন। সেটা এখন বলতেছে আমি বিচারপতি নিয়োগ কাউন্সিল করব। কেন এই 23 জন তাহলে নিলেন কেন? তাহলে তো আগে সরকার যা করেছে আপনিও তাই করছেন। এবং অন্যান্য ক্ষেত্র এগুলো দেখবেন, সংস্কারের আগে আপনি বলেছিলেন যে শেখ হাসিনা তার কোনো আইন সার্চ কমিটি আমরা রাখবো না। আপনি তো শেখ হাসিনার করা সার্চ কমিটির মাধ্যমেই আবার এটা করে দিলেন। এটা কি ভালো হয়েছে? একটা আপনারা দেখেন যে নির্বাচন কমিশন হয়েছে, আমরা তো খুব ভাবা দিচ্ছি, আসলে কি তাই? আপনারা দেখবেন তাদের কম্পিটেন্সি কি, ভবিষ্যতে কি হবে না হবে। তারাও তো লম্বা লম্বা কথা বলছে যে আগামী 2রা মার্চ হবে আমাদের কি ড্রাফট ভোটার তালিকা। তার মানে কি উনি আরও 2 বছর সময় নিয়ে আরও কালক্ষেপণ করবে? এত সহজ না। মানুষ কিন্তু কদিন পরে অস্থির হয়ে যাবে। মানুষের পেটে যদি আপনি তাদের চাহিদা মেটাতে না পারেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ যদি করতে না পারেন, আপনার এসব কথা ওরা শুনবে? আপনি জাতীয় ঐক্য করছেন, জাতীয় ঐক্য করছেন কি? ভিত্তি হচ্ছে ভারত বিরোধিতা, ভারতের উন্মাদনা, যেটা ভারতও চায়। ভারতের ফাঁদেই তো আমরা পা দিয়েছি। আপনি কলকাতায় আর আগরতলার ঘটনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি, এই তো ওখানে কি সারা রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে যে বাংলাদেশের বিরুদ্ধে আমরা
বাংলাদেশ যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে এগুলো নিয়ে আমরা আমরা এগুলোর মধ্যে গিয়ে এখন ভারতের মিডিয়া দেখেন কি ধরনের আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। ভারতের মিডিয়া নিয়ে আমরা আলোচনা করব, আবার ফিরবো আপনার কাছে। জনাব মাহমুদুর রহমান মান্না, আমাদের এই যে সেটা হয়েছে সার্বিকভাবে ভারতের যে প্রচেষ্টা বাংলাদেশে নানান ধরনের হুমকি ধামকি, এর প্রেক্ষিতে আমাদের যে প্রতিক্রিয়া, আপনি তো সংলাপেও গেলেন প্রধান উপদেষ্টার, কি মনে হচ্ছে আপনার? আমি মানে দুজন লার্নার লয়ারের কথা শুনলাম। আমি লয়ারদের তো সবাই একটু ভয়টয় করে, আমিও করি, বিকজ মানে ল পয়েন্ট তারা এরকম করে বোঝেন অত তো আমার মনেও থাকে না, কি জানি কোন কথা যে আইনের বাইরে চলে যায় না কি হয় জানি না, তার মধ্যে আবার সংবিধান আছে। আমি কমন পলিটিক্সটা বুঝি। ধরেন গতকালকে যে বৈঠকটা হয়েছে, বাইরে তার রিয়াকশন খুব ভালো, এক কথায় আমি বলবো খুব ভালো। এটাকে এরকম করে আপনি বলতে পারেন যে মানুষের ফিলিংটাই হয়ে গেছে অ্যান্টি ইন্ডিয়ান, এবং তারা মনে করেছে যে এই বৈঠকটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ঐক্যের বৈঠক, তাই তারা পছন্দ করেছে। এখন কথা হচ্ছে যে এইটুকুই কি আপনার একটা সরকারের স্বাধীন চেতা মানসিকতার মনোভাবের কার্যকলাপের প্রকাশ হিসেবে ঠিক, বা আর কিছু হতে পারতো বা অন্য কিছু হতে পারতো? সেরকম যদি বলেন তাহলে ইভেন্টটা অনেক বড় নয়, অনেক বড় নয়। এই কথা কিন্তু আমি আবার দাদার কথার সাথে একমত আছি, যে ধরেন যে ওখানে মমতা ব্যানার্জি কী বললেন, শুভেন্দু অধিকারী কী বললেন, কিংবা আজকে সম্ভবত হেমা মালিনীও বলেছেন, এগুলো কথা দিয়ে তো আপনার মানে ডিপ্লোম্যাটিক রিলেশন জাস্ট করা যাচ্ছে না। মমতা বলেছেন যে আমার এসব ব্যাপারে বলা উচিত, এটা স্টেট টু স্টেট রিলেশনের ব্যাপারে। সেরকম করে যদি ভাবেন তাহলে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার এখন পর্যন্ত ওইখানে খুব স্পষ্ট নয়। আমাদের দিক থেকেও তো সমস্যা আছে না। আমরা যে এই ভদ্রলোককে গ্রেপ্তার করলাম, চিন্ময় বাবুকে, এটার কিন্তু খুব প্রপার একটা ব্যাখ্যা আমি অ্যাটলিস্ট বুঝি নেই। এটা ওনারা ভালো বলতে পারবেন, তারা বলতে পারতেন, কিন্তু তাকে গ্রেপ্তার করবার পর থেকে এই পর্যন্ত ব্যাখ্যা যা হয়েছে, প্রথম তো একদিন কিছুই পাইনি, পরে যেটুকু পাচ্ছি এইটা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল না বোধহয়। দ্বিতীয়ত দেখেন, তাকে যখন চট্টগ্রামে নেওয়া হলো বেল নেওয়ার জন্যে, তখন গভর্নমেন্ট কি কিছু বুঝতে পারেনি যে এটা নিয়ে একটা গেম হতে পারে, ওইখানে কোর্টের মধ্যে একটা মানে সিন ক্রিয়েট হতে পারে। অলরেডি আমাদের যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে কোর্টে নেবার সময় পাবলিক কীরকম করছে, তো ওইখানে কীরকম হবে? তারা যদি মনে করেন যে ওই হিন্দু একজনকে গ্রেপ্তার করেছে, কে আর আসবে? আমরা তো জানি যে এটাকে নিয়ে খেলা হচ্ছে, এবং খেলাটা কোথা থেকে কীভাবে হতে পারে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা নিজেরাই এগুলো বলছি। সেই হিসেবে কোর্টে কি প্রিপারেশন ছিল যে এরকম করে পিটিয়ে কুপিয়ে একজন লোককে হত্যা করে গেল, কিছু তো করতে পারে নাই, মানে তাকে বাঁচাতে পারলো না, বা বাঁচাতেই কতখানি গেল। দ্বিতীয়ত দেখেন, তারা তার জামিন চায়, জামিন কোর্ট দিচ্ছে না, তার প্রতিবাদ কিন্তু জনগণ ওই কোর্টের সামনে শুয়ে বসে দাঁড়িয়ে করতে পারে, তার অধিকার আছে। রাস্তায় শুয়ে পড়ার ঘটনা পৃথিবীতে বহু আছে। পুলিশও আবার তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যেতে পারে, এগুলো করে। পুলিশ তো বেশ কিছুক্ষণ, এমনিতেই দেশের পুলিশ এখনও কিছু ঠিক হয়নি, মানে তারা প্রোঅ্যাক্টিভ বাদ দেন, তারা অ্যাক্টিভই হয়নি এখনো পর্যন্ত। পুলিশের পুরনো অভ্যাস আছে ভাবের। আইজি সাহেব আজকে ওই জুলাই আগস্টে তাদের যে মানে গণবিরোধী অবস্থানের কারণে দুঃখ প্রকাশ করেছেন। না, দুঃখ এটা প্রকাশ করলেন উনি, দুঃখ প্রকাশ না করলেও তো পুলিশের দুঃখ আছে যে আবার তা মনে হচ্ছে না, কারণ পুলিশ যে ওই দুঃখ বুঝে এসে জয়েন করছে, খুব অ্যাক্টিভ হয়ে গেল, আবার ভালো করে করছে, হচ্ছে না। এই যে সংস্কার নিয়ে একটা কথা বলছেন, আমি সংস্কার নিয়ে বলছি না, কিন্তু প্রাসঙ্গিক বলি, পুলিশের 10 জন পালিয়ে গেছে, আপনি 10টা লোক নতুন করে ওখানে পোস্টিং দিয়ে দিলেন, এটা তার সংস্কার নয়। ইউ জাস্ট ম্যান দ্য পোস্ট, দ্যাটস অল। আপনি ওইখানে যে সংস্কার মানে একটা গুণগত রূপান্তর হবে, পরিবর্তন হবে, এইরকম কিছুই পুলিশের হয়নি। পুলিশ আগের জায়গাতে আছে, সেই পুলিশ ওইখানে কিছুই করতে পারে নাই, এবং তার ফলে ওইখানে যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা গেল, এটা সম্পর্কেও গভর্নমেন্টের খুব প্রপার কিছু নাই। হ্যাঁ, এইটা ঠিক। আগরতলাতে যেটা হয়েছে
সেই ঘটনার প্রতিবাদ নিশ্চয়ই করা উচিত, কিন্তু সেই ঘটনার প্রতিবাদ আমরা যেই ফর্মে করছি সেই ফর্মের প্রতিবাদের রেজাল্ট কি আলটিমেটলি। আবার আমি বলছি, ইন্ডিয়া গভর্নমেন্ট এই জন্যে ওখানে যা যা ব্যবস্থা তারা মনে করেছে সঙ্গত, আমি সাফিসিয়েন্ট মনে নাও করতে পারি, আরও করা দরকার যদি মনে করি, তাহলে বলবো যে না তুমি এই করো, একে শাস্তি দাও, এটা হলো না কেন, এগুলো সবই বলতে পারি। কিন্তু তার একটা টোকেন হলেও, লোক দেখানো হলেও সেটা করেছে, তার মানে তারা ওই ঘটনাটাকে ওন করছে না বাহ্যিকভাবে, তারা অ্যাকশনে আছে, তারা অ্যাকশন নিয়েছে। তো সেগুলো নিয়ে এই জিনিসটা যাবে কত দূর। আমি ওখানে ছিলাম, আপনারা বললেন, আমি তো নিশ্চয়ই ছিলাম, আমি কোনো বক্তৃতা করিনি মানে সবাই বলছেন, এবং যিনি পরিচালনা করছেন আদিলুর রহমান খান, উনি প্রাণপণে চেষ্টা করছেন যত সংক্ষেপ করা যায়, 2 মিনিট 3 মিনিটের পরে কেউ বলতে পারবেন না, ওর মধ্যে আবার ঢুকতে ইচ্ছা করলো না, কারণ আমার মনে হচ্ছে আমি যা বলতে চাই তা 2-3 মিনিটে আবার বলা হবে না, আমি যেটা আমার বলার দরকার নেই, সেই জন্য বলি নাই। কিন্তু অন্যরা যেটা বলছিলেন সেটা আমি বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার কাছে একটা ফিলিং হয়েছে কি, যে ডাকলেন, যে ডাকবার পরে এজেন্ডাটাই আপনি দিয়েছেন যে স্বাধীনতা সার্বভৌমত্বের এজেন্ডাই দুটো বড়, আরেকটা আছে ন্যাশনাল সিকিউরিটি, ওটাও একই জায়গাতেই পড়ে। তো এইটা নিয়ে আমাদেরকে কথা বলতে বলেছেন, এর বাইরে অন্য কোনো এজেন্ডা নিয়ে কথা বলতে বলছেন না। কিন্তু তার মানে পলিটিক্স বলেন, নির্বাচন বলেন, সংস্কার বলেন, এগুলো ওখানে বলা যাবে না। ইনফ্যাক্ট কেউ ওইদিকে যেতে চেষ্টা করলেই উপদেষ্টা বাধা দিয়েছেন, ওদিকে এখন যাবেন না, তাহলে আমাদের মিটিং শেষ করতে পারবো না, হুইচ ইজ অলসো ট্রু। একসাথে 42-43টা পার্টির নেতা, তাও কোনো কোনো পার্টির নেতার তো 2-3জনও গেছে, তারা যদি বলতে শুরু করে সবাই, তখন তো পারবে না। সেই জন্যে কেউই মানে এটাকে একটা ঠান্ডা মাথায় নিয়ে এটাকে কোথায় আমি নিয়ে পৌঁছাবো এরকম করে বলতে পারিনি। ধরেন আজকের দিন তো কিছু নেই, আগামীকালকে প্রস্তাব বেশ কিছু হয়েছে। একটা জিনিসই হয়েছে যে ডক্টর ইউনূস এটাকে ব্যাখ্যা করেছেন যে আমি আপনাদের এই জন্যই রাখিনি যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা সবাই মিলে একটা একাত্মতা প্রকাশ করি, বিরোধিতা করি, এরকম নয়। কারণ আমি জানি যে আমরা জুলাই অগস্টে যে ঐক্যটা গড়েছি, যে ঐক্য শেষ পর্যন্ত ওই ফ্যাসিবাদকে পরাজিত করেছে, সেই ঐক্য এখনও অটুট আছে। এই ঐক্য নতুন করে আবার দেখাবার দরকার আছে সেরকম না, এটা মানুষ জানে। তবু আমরা ডাকলাম, পরস্পরকে দেখে কথাবার্তা বলে নিজেদেরই আর একটু পোক্ত করলাম। তো ওই রকম করে একটা ব্যাখ্যা উনি দেওয়াই যেতে পারে। কিন্তু একই সঙ্গে কথাবার্তা এরকম করে হয়েছে যে মানে আমাদের দৃঢ়তা প্রকাশ করেছি আমরা, যে আমাদেরকে আগের চোখে দেখলে তোমরা ভুল করবে। 53 বছর যে চোখে দেখেছো ওই চোখ বাদ দাও, নতুন চোখে দেখো, এটা নতুন বাংলাদেশ গড়ে উঠছে। ডক্টর ইউনূস মানে উনি তো বেশ মিষ্টভাষী, কিন্তু একই সঙ্গে স্পষ্টভাষী, এবং সাথে সাথে আমি যুক্ত করি বেশ দৃঢ় বলতে পারেন উনি, খুব সফটলি হার্ট কথা বলতে পারেন। মানে যেরকম বললেন যে আগে বলতো না একজনকে মারলে 4 জন উঠে দাঁড়ায়, আমি বলতে চাই 4 জন না 40 জন উঠে দাঁড়াবে। দ্যাট ইজ এ হিউজ স্টেটমেন্ট, বিকজ এখন তো শেখ হাসিনা নাই, এখন মারলে কে পারবে? ইন্ডিয়া পারবে, মারলে কিন্তু আমরাও আরও 40 জন দাঁড়িয়ে যাব লড়াই করতে। খুব বড় ধরনের বক্তব্যই রেখেছেন। এইটা করে উনি যেটা তৈরি করেছেন, আমি এর মধ্যে কোনো ক্ষতির বিষয় দেখছি না। তবে আমি সুব্রত যে সতর্কবাণীটা দিয়েছেন, এইটাকে আমি নোটিশে নেওয়া পছন্দ করব, যে এইটা দিয়ে একটা জিঙ্গোইজম করা না হয়, পাকিস্তান আমলের মতো ভারত বিরোধিতার নাম করে বাকি পলিটিক্যাল ইস্যু সাবসাইড করে দেওয়া না হয়। আমাদের নির্বাচন সহ সংস্কার সব ইস্যুগুলোই সামনে থাকতে হবে, এগুলো জানো না। আমাদের এই আলোচনা চলবে ছোট্ট একটা বিরতির পর, আবার ফিরে এসে আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি 1 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন।
এক মিনিটে কেউ যাবে না। এই কি ওইটা শুনতে কষ্ট হয়? হ্যাঁ, না না, উনি ওইভাবেই বলে, তুমি একটু বাড়ায় নাও। ওকে। ওকে, অল স্টপ। হ্যাঁ, স্বল্প বিরতির পর আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি ভারতীয় কল্পলোকের গল্প নিয়ে। বিরতির আগে আমরা মাহমুদুর রহমান মান্নার বক্তব্য শুনছিলাম। আবার আমরা যাব জনাব মহসিন রশিদ আপনার কাছে। আধিপত্যের বিপরীতে একটা ঐক্যের কথা বলেছেন আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই। আপনি এই যে আলোচনাটা হলো, যেটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও বলেছেন যে এটা আসলে গতিচ্যুত করা বা অন্যদিকে ডাইভার্টের কোনো বিষয় আছে কিনা, কিন্তু একটা বিষয় তো আধিপত্যের বিপরীতে ঐক্যের বৈঠক এবং ভারতকে একটি কড়া বার্তা দেয়া, যেটি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত জরুরি বলেও আমরা মনে করি। তো আপনি কিভাবে দেখেন? দেখেন, দুটো জিনিস আছে। একটা হলো ডিপ্লোম্যাটিক্যালি আপনি একটা বার্তা দেবেন, যেখানে সরকার ফেল করেছে। হ্যাঁ, সরকার দেয় নেই। সেটা কি ফেল করেছে? যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির স্পোকসপারসন আমাদের এই অ্যারেস্টের ব্যাপারে এবং যা ঘটেছে এই ব্যাপারে যখন মন্তব্য করেছে, কড়া মন্তব্য করেছে, তখন আমার ফরেন অফিসকে এটা নোটিশে নেওয়া উচিত ছিল এবং হাই কমিশনারকে ডাকা উচিত ছিল ওইটার পরেই। তাহলে হয়তো আগরতলায় নাও হতে পারত। এটা করা হয় নাই। আমরা অনেকবার বলেছি, 3 দিন পর আপনি ডাকলেন হাই কমিশনারকে, ডেকে আপনি একটা প্রোটেস্ট নোট দিলেন। গুড, এটা হলো ডিপ্লোম্যাটিক ফ্রন্টে। কিন্তু যখন করা দরকার ছিল তখন আপনি করেন নাই। আমরা অ্যাকচুয়ালি আমার ফরেন অফিস কাজ করছে না ঠিক করে। আসিফ এর উপরে যখন অ্যাটাক হলো, আমি তো আসিফের বিরুদ্ধে অনেক কথা বলেছি। নজরুল, 2 আসিফের বিরুদ্ধেই কিন্তু অ্যাটাক হয়েছে, একটা জিনিভায়, একটা প্যারিসে। কিন্তু জেনেভায় কি সেটি অ্যাটাক? এটা নিয়েও তো একটা বিতর্ক আছে। এক ধরনের চারদিক থেকে এক ধরনের ওটা অ্যাটাক, চারদিকে বডিলি হার্ম করে নাই। হ্যাঁ, চারদিক থেকে শুটিং হচ্ছে। উনি বলছেন সেটা হচ্ছে আঘাত করবা না, কিন্তু কেউ তো আঘাত করতে যায়নি, করে নাই, ছুটেও যায়নি। কারেক্ট। কিন্তু ওইটা আঘাত এই কারণে আঘাত, বিকজ সে আমার দেশের মন্ত্রী। আমি ওকে ক্রিটিসাইজ করব আমার দেশে, সে যদি কাজ ঠিক করে না করে, বাট সেখানে হি ইজ রিপ্রেজেন্টিং দি সভরেন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে। ওকে যেভাবে ঘেরাও করে যেসব কথাবার্তা আমরা শুনেছি ভিডিওতে, এটা তো আমাদের সভরেন্টিকে অ্যাটাক করেছে আওয়ামী লীগের গুন্ডা। আমরা ভারত ইস্যুতে, হ্যাঁ না, ভারত ইস্যুতে ওইটাও ভারতের এজেন্টরাই, দে আর এজেন্টস অফ ভারত, ওরাও এজেন্ট ভারতের। ওরা অ্যাটাক করেছে। আমরা কি ডিমার্শ করেছি সুইজারল্যান্ডকে আর প্যারিসকে যে কেন এটা হলো? তো আমরা যদি উইকনেস দেখাই তাহলে এইটা তো হবেই। ভারতকে আমরা যদি প্রথম দিনই ওদেরকে প্রোটেস্ট নোট দিয়ে দিতাম তাহলে এটা এত দূর গড়াতো না। যেটা আপনি বলছেন, বা আমার মান্না ভাইও বলেছে, দাদাও বলেছেন, এই কালকের যে মিটিংটা ছিল এটা তো একটা হাট বাজার ছিল। ইট ওয়াজ নট আ মিটিং, একটা হাট বাজার। আমি দেখেছি ছবিগুলি, হাট বাজারের, এটা গরুর হাট, ছাগলের হাট বাজারের মতন। এটা আপনি যদি নেতাদের সাথে আলাপ করতে চান তাহলে আপনাকে প্রপার সেটিংয়ে আলাপ করতে হবে। ওই 2 মিনিট 3 মিনিটের আলাপ হবে না, ওইখানে প্রপার ডিসকাশন করতে হবে যে কি করলে ভালো হয়, আমার ফেলিওরটা কোথায় হয়েছে, আমার জয়টা কোথায় হয়েছে, এইটা আপনাকে আলাপ করতে হবে। আপনি ওই যে মান্না ভাই বললেন 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, সেটা কি? উনি তো বলেন সেটা কি? না, উনি তো বলেন নাই, ভালো করেছেন, হি ইল্ডেড হিজ টাইম।
অন্যরা বলুক গিয়ে। তার কারণ হচ্ছে যে ওই হাট বাজারে কি বলবেন উনি, কি পরামর্শ দেবেন সেখানে। সো আমার কথা হচ্ছে এই মিটিংসগুলি এইভাবে অর্গানাইজ করা উচিত না। এইগুলি প্রপার রাউন্ড টেবিল টাইপ করে প্রত্যেক পার্টির প্রেসিডেন্টকে ডেকে বা দুইজনকে ডেকে এটা একটা আলাপ আলোচনার ব্যাপার আছে। এখানে 3-4 ঘন্টা বসে আলাপ করা উচিত ছিল। 10 মিনিট 12 মিনিট যেভাবে বলতে চায়, বিএনপি 2 মিনিটে কি বলবে, জামাত কি বলবে, মান্না ভাই কি বলবে 2 মিনিটে? সম্ভব না, আমিও পারবো না, আমি জানি না, দাদাও হয়তো পারবেন না। পার্লামেন্টে বাতিল নোটিশ হয় 2 মিনিটে। ওইটা তো ডিফারেন্ট ইস্যু, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। পার্লামেন্ট, এখানে তো আমরা একটা মোটামুটি সিরিয়াস ম্যাটার নিয়ে বলেন। হ্যাঁ, সিরিয়াস, হ্যাঁ, ভেরি সিরিয়াস ম্যাটার। তো এই জিনিসগুলি এইভাবে হয় না। এই জন্য আমি আমার শোতে এবং অন্য ইস্যু আমি প্ল্যাটফর্মসে বলেছি যে হাট বাজার দিয়ে হবে না। To be exclusive. ইউনূস সাহেব কয়টা মিটিং করেছেন দলগুলির সাথে এই 4 মাসে? অ্যাটলিস্ট 3-4টা মিটিং করেছেন। হোয়াট ইজ দি আউটকাম বলেন আপনি? আউটকামটা কি এই মিটিংসগুলিতে? মিটিংসের তো একটা আউটকাম হতে হবে। দের ইজ নো আউটকাম। আপনার এর আগে যেগুলি করেছে, অর্থনীতির আউটকাম আছে? ফরেন মিনিস্টারের কোনো উদ্যোগ আছে? আপনি আজকে, আমি বলছি না দ্যাট এটা হবে, ইন্ডিয়া উইল নট ডু দিস, আমি মনে করি, যদি ওদের একটুও গিলু থাকে। কারণটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক পজিশনটা কি ইন্ডিয়ার এগেনস্টে? হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজিক পজিশন? আপনার কি আছে? আপনি কিছু চিন্তা করেছেন? কিচ্ছু চিন্তা করেন নাই, কিচ্ছু চিন্তা করেন নাই। আরে আপনি অ্যাটলিস্ট আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন আমি সার্ক রিভাইভ করতে চাই, ভেরি গুড, পদক্ষেপ নিয়েছেন। উনি তো আসার 2 দিন পরেই বলেছিলেন। কোনো পদক্ষেপ আছে? এটা করতে হলে তো আপনাকে স্পেশাল ইনভয়, আপনার চিঠি নিয়ে পাঠাবেন প্রত্যেক গভর্নমেন্টের কাছে, ওরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবে, প্রেসিডেন্টের সাথে দেখা করে চিঠিগুলি দেবে, তো সেখান থেকে তো রিভাইভাল হবে। আজকে আমি প্রবলেম কি করেছে, কানেক্টিভিটি। আপনি কানেক্টিভিটি দেন, আমার কোনো আপত্তি নাই, বাট এটা রিজিনাল আমব্রেলার আন্ডারে দিতে হবে আপনাকে। আপনি বাইল্যাটারাল কানেক্টিভিটি দিতে পারবেন না। আপনি যে কানেক্টিভিটি দিয়েছেন, আপনি কি কোনো ট্রানজিটের টাকা পান? কিচ্ছু পান না আপনি। সো এই জিনিসগুলি যেগুলি আছে, এইগুলি যদি রিজিনাল মাল্টিল্যাটারাল বেসিসে যদি হয়, তাহলে আমিও বেনিফিট করব, ওরাও বেনিফিট করবে। আজকে কি আপনি বিদ্যুৎ আনতে পারেন নেপাল থেকে? না। আপনি কি ভুটান থেকে আনতে পারেন? ওদের অনেক হাইড্রো বিদ্যুৎ আছে। ক্যান ইউ ব্রিং? ইউ ক্যানট, ইউ ক্যানট। আমি একটা ছোট ঘটনা বলি, ইউ সি হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইন্ডিয়ান ভুটানিজ কেয়ারটেকার প্রাইম মিনিস্টার ওয়াজ টেলিং মি, আমাকে আমার ওয়াইফকে ডিনারে ইনভাইট করেছে, তখন উনি আমাকে বলছেন যে আমি খুব বিপদে আছি। কি বিপদ? 9,000 কোটি টাকা ওরা যে বিদ্যুৎ সাপ্লাই করে টাকা দেয় না। ওনার জন্য তো অসুবিধা হয়ে গেছে ইকোনমিটা রান করা ফর দিস 3 মান্থস। এই হলো ভারতের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটাকে সামনে রেখে আপনাকে পলিসি বানাতে হবে। আজকে পাকিস্তানকে তারা ভিসা দিয়েছে, ভিসা অন অ্যারাইভাল পাকিস্তানকে দিচ্ছে। ওয়াঘা বর্ডার থেকে যারা ইন্ডিয়ায় যাবে ভিসা অন অ্যারাইভাল পাবে ফর 45 ডেজ, 45 দিনের জন্য, এবং বছরে 2 বার দেবে, বিকজ ওদের শক্তি আছে। আমাদেরকে ওই শক্তি অর্জন, সিঙ্গাপুর, ওদের ইকোনমিক শক্তি আছে, বিরাট ইকোনমিক্স, ইটস নট আ মিলিটারি পাওয়ার, কিন্তু ছোট দেশ, ছোট দেশ, তারপরেও দেখেন আপনি। সো আমরাও তো এরকম আমার দেশকে করতে পারি, বাট আমাদের তো কোনো পলিসি নাই। পলিসি বানাতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। ফিরবো আবার কাছে। পলিসি নাই, পলিসি তো শেখ হাসিনা দিয়ে গেছে। তো শেখ হাসিনার পলিসি তো আমরা অ্যাকসেপ্ট করি নাই, আমরা তো সেগুলো সব ছেড়ে মুছে ফেলে দিয়েছি। এখন আবার কি নতুন করে চিন্তা করতে হবে আমাদের, সেটার সাথে একমত যে আমাদের পলিসি করতে হবে। এখন হাসিনা যা চাচ্ছে দিয়ে, আমি আগেও বলেছি, সেই কাজটাই ভারত করছে। উনি ওখানে বসে আমেরিকাতে ওনার কর্মী সবাই বক্তৃতা দিচ্ছে, কি ডেঞ্জারাস অবস্থা দেখেন। 2 দিনের মধ্যে ইয়েতে বক্তৃতা দেবে পার্লামেন্টে ব্রিটেনে, এগুলো সে অ্যারেঞ্জ করতেছে এবং মোদি সাহেব ওনাকে সব সুযোগ সুবিধা দিচ্ছে, আর আমরা এখানে বসে বসে আঙ্গুল চুষতেছি।
আপনি এইসব ব্যাপারে কোনো কথা বলেছেন কালকে? হ্যাঁ, ভারতে মিথ্যা প্রচার হচ্ছে, মিডিয়া মিথ্যা প্রচার হচ্ছে, আমাদের এগুলো আক্রমণ হচ্ছে, এগুলো কথা বলেছে। হাসিনা ওইখানে বসে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, সেটা নিয়ে আমরা সেখানে কেন ঐক্যমত হতে পারি না? আমি তো বলি যে মাঠে আমাদের ঐক্য আছে বিগত 15 বছর এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের বিশাল ঐক্য হয়েছে, কিন্তু আমরা সেই ঐক্যের মধ্যে চির ধরাচ্ছি। আমরা এখন একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছি। সেই কারণে ঘন ঘন মিটিংগুলো হওয়া উচিত। কালকে মিটিং করেছেন, ভালো, আবার করেন কয়দিন পরে, আরো ইস্যু নিয়ে করেন না। তবে 2 মিনিটের জন্য মিটিং করা না, মানে আমি আমি কথা বলতে পারেন বলেছিলাম যে হ্যাঁ। দলগুলোকে একসাথে বসে সিরিয়াসলি গোল টেবিলে আলোচনা। কালকে তো হয়েছে এখানে আপনি বসছেন চিফ সাহেব, আর ওদিকে অডিয়েন্সরা বসছেন নেতারা। আমি বলছি গোল টেবিলে বসেন, 1 to 1 কথা বলেন, এবং যে যতক্ষণ কথা বলতে চান সুযোগ দেন। 1 ঘন্টার মধ্যে আপনি কেমনে 20টা দলকে অ্যাকোমোডেট করবেন? এটা কোনো সম্ভব এটা কারো পক্ষে? আর এমন টাইট শিডিউল করে আপনাদেরকে 1 ঘন্টা দিল, এরপরে আবার আরেক ঘন্টা আরেকজনকে দিল, এরপরে আবার চিফ জাস্টিস গিয়ে দেখা করলো, আজকে আবার ধর্মীয় কিছু নেতাদের সাথে বসে গেল। এভাবে তো হবে না। আজকে দেখলাম যেসব ধর্মীয় নেতাদেরকে ডাকছে, আমি জানি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলোকে তো আমি চিনতেও পারিনি। উনি হয়তো মৌলানা সাহেবদের চিনছে, নামাজ দেওয়া পরে তো হ্যাঁ জানে, খতিবকে ডাকছে না। হ্যাঁ, এই হইল অবস্থা। আমার কথা হচ্ছে এই সরকারের মধ্যে আমি কোনো সিরিয়াসনেস দেখছি না, এবং আমার যেন কোথায় মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, এবং তারা সময় নিতে চায়, একটা দীর্ঘ সময় নিয়ে তারা একটা হজবরল করবে শেষ পর্যন্ত। হ্যাঁ, 71-এর মহান মুক্তিযুদ্ধকে আমরা নষ্ট করে দিয়েছি, চেতনা মূল্যবোধ এগুলো বেচা বিক্রি করেছি। 90-এর গণ অভ্যুত্থানও আমরা ঘরে তুলতে পারি না। এবারেও যদি আমরা ফসল জনগণের হাতে না দিতে পারি, আর কবে পারবো? এই জাতি ক্ষমা করবে? করবে না তো, আমি সেটাই বলতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ফিরবো আপনার কাছে মান্না ভাই। যদি ক্ষমা না করে কোথায় যাবে? হ্যাঁ, রাইট। জাতির কাছে তো খুব উপায় নাই ক্ষমা না করে, এর বাইরে তো কোনো চয়েস নাই। মানে আমি যে টোনে ওনারা সমালোচনা করলেন, মানে আমি ওইটা বলছি না, কিন্তু আমি এটা বলছি যে বেশ কিছু রাজনৈতিক অসহায়ত্ব তো আমাদের আছেই, আজকের না অনেক দিনের, এবং ওভারনাইট এটা পরিবর্তন হয়ে গেছে সেটা ভাববারও কোনো কারণ নেই। যা আছে, মানে যে বলে না আছে বস্তু দিয়ে বিচার, সেটা দিয়ে বিচার করে যদি কথা বলি, তাহলে আমি এটা বলবো, জানি দাদা তো পছন্দ হবেই না, মহসিন ভাইয়ের পছন্দ হবে কিনা সেটা উনি বলবেন। আমার কাছে মনে হয় সো ফার সো গুড এই গভর্নমেন্টের এই কোশ্চেনে। বাকিগুলো বলছি না, আমি সংস্কার রাজনীতি এগুলো বলছি না। এগুলোর ব্যাপারে কথা বললাম কেন, ধরেন 53টা বছর গেছে যে ওদের চোখ রাঙানির সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি, কিন্তু এখন এটা হয়েছে, ওরাও মনে করে ডক্টর ইউনূস ইজ দেয়ার, কিছু বললে তার ইট দিলে পাটকেল খেতে হবে, এবং সেটা হচ্ছে। ধরেন এই ইটের বদলে পাটকেল দেবার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, সেটা সমালোচনা আমরা করতেই পারি, সেটার জন্য তারা ডেকেছেন, দরকার লাগলে আবার যাব। যদিও এরকম যাওয়া যে খুব সহজ তা না, বলা যায় আমাদের মাঝে মাঝেই বসতে হবে, আমরা বসা অব্যাহত রাখবো, কিন্তু দেখা যায় তারপরে সেটা এমন ব্যাহত হয় যে খবরই থাকে না, মনেই থাকে না। হ্যাঁ, ওইটা আর এক কথা। আজকে আর একটা ছোট্ট বিষয়, সেটি হচ্ছে উপদেষ্টা মাহফুজ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে জুলাই গণহত্যার স্বীকৃতি দেবে ভারত, এটা সরকার প্রত্যাশা করে। মানে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার পর, আলেম ওলামাদের সঙ্গে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে বৈঠক করার পর উপদেষ্টা মাহফুজ সুস্পষ্টভাবে বলেছেন। আর একটি বিষয় বলেছেন যে যে আস্ফালনটা শুরু হয়েছিল তা প্রতিকারের জন্য অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অচিরেই পরিস্থিতি নমনীয় হবে। তো এই যে জুলাই আগস্টের যে গণহত্যা করেছে ফ্যাসিস্ট সরকার, সেই গণহত্যার একটা স্বীকৃতি তিনি ভারত থেকে দাবি করেছেন। আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন? কিছু মনে করবেন না, আমি না সাধারণত এইরকম উদ্ধৃতির উপরে বক্তৃতা করতে খুব শাই ফিল করি, শাই বা একটু বিব্রতই বোধ করি বলতে পারি। কারণ হয়েছে কি, মানে একটা পুরা এসের মধ্যে থেকে একটা সেন্টেন্স তুলে আনলে ওর আগে পাশে কিছুই বোঝা যায় না। ভারতের কাছে আমার
হত্যা স্বীকৃতিতে কোনো প্রশ্ন আসছে না, আমার দরকার কি এইটা? এটা তো স্বীকৃত বিশ্বব্যাপী অলরেডি। হ্যাঁ, কিন্তু এইটা আবার মাহফুজকে, ঠিক ওর বয়স কম, উপদেষ্টা হয়েছে, ঠিক আছে, অভিনন্দন জানিয়েছি তখন, এখনও বলছি কাজ করুক, ভালো করে করুক, তাই চাই। কিন্তু মানে ঠিক এত বাচ্চা ছেলে না সে, যে সে আশা করবে যে ভারত আমার এই গণহত্যার স্বীকৃতি দিক। এটার মানে এরকম হতে পারে যে সে মনে করছে যে এটা যে একটা গণহত্যা হয়েছে সেটা ভারত স্বীকার করে নেবে। সেটা যদি হয় ভালো, ভারত করা উচিত। তো যদি সে স্বীকার করে যে 22 জুলাই এটা গণহত্যা হয়েছে, তাহলে সেই গণহত্যাকারীকে স্বীকৃতি আশ্রয় দেয় কিভাবে? এটা হয়তো ওই রকম অর্থে বলেছে। যদি সেটা বলে থাকে তাইলে আমি বলবো যে ভালো বলেছে, এবং এটা যদি ওখানে পার্টিকুলারলি বলে থাকে। তবে তার সাথে আবার যেটা বললো, এটার হলে কিন্তু আলোচনার মোড় একটু আবার অন্যরকম হচ্ছে। সেটা হলো যে আমরা গতকালকের একটা মিটিং করলাম বলে ওই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেল, তা তো নিশ্চয়ই না। কারণ ডক্টর ইউনূস তার শুরুর ভাষণে এরকম বলেছেন, আমরা ভালো থাকি, ভালো চলি, এটা অনেকেরই সহ্য হয় না। এত রক্ত ঘাম জীবন দিলাম, দেবার পরে মনে হলো আমরা আবার একটা ভালো দেশ, নতুন দেশ গড়ে তুলব, সেটা বোধহয় অনেকের সহ্য হচ্ছে না। তারপর সেই জন্যই এগুলো হচ্ছে। তার মানে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তন তারা অ্যাকসেপ্ট করছে না। এই জন্য সেই পরিবর্তনকে আবার রিট্রাক্ট করার জন্য করছে, অর্থাৎ আবারও সেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে করবে, দাঁড় করিয়ে আবার গদিতে বসিয়ে দেবে। এইটা রাতারাতি বদলে যাবে নাকি? তা তো কথা না। তো সেই ক্ষেত্রে জানি না মানুষ কি এত হিসাব করে সবসময় কথা বলতে পারে নাকি। মানুষের মধ্যে আবেগ তো থাকে, আবেগের ভিত্তিতে আসে। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে হয়তো লজিক থেকে একটু দূরে সরে যাই, এগুলো থেকে হয়েছে কিনা। কিন্তু ডেফিনেটলি গতকাল যদি আপনি এইটা মনে করে বৈঠক ডেকে থাকেন যে এইটাই এখানে শেষ নয়, আমার ঐক্য জাগরুক রাখতে হবে, আমি যদি সজাগ না থাকি তাহলে আমি বিপদে পড়তে পারি, তাহলে আজকে এই বক্তব্য তার সাথে যায় না যে আমরা আশা করছি এই পরিস্থিতি মিলে যাবে। এটা হয় না। আমাদের এই আলোচনা চলবে আর একটা বিরতির পরে এসে আবার আপনাদের সবাইকে শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আবারও 1 মিনিটের বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। একটা কথা বলি, প্রেস সেক্রেটারি এসে হঠাৎ আমরা কয়েকদিন বলছি, সেখানে বলছে যে না, যেগুলো হচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে, দুই দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমার ইচ্ছা করলে একবার জিজ্ঞেস করি, তাহলে এইসব ফাঁকরিমি করছেন কেন আজকে? আমার পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে টানাপোড়েন ছিল, এটা দ্রুত কেটে যাবে। না, এটা ধরেন না, আমি বলি রেকর্ডের বাইরে যদি বলি, তাহলে কালকের বৈঠকটা মানে ছোট কাজে অনেক বড় তোপ দাগানো হয়ে গেল। হোল পার্টিগুলোকে ডাকা হইল, একটা হুলস্থুল। হ্যাঁ, এত বড় ঘটনা এটা না, এটা যুদ্ধ লেগে যাবে। আচ্ছা, ওই সে পররাষ্ট্র উপদেষ্টাকে একটু ধরতে চাই আর কি। তার সেটা হয়েছে যে থাপ্পড় দেয়, সে জিজ্ঞেস করে হাতে ব্যথা পাইছে কিনা, এরকম অবস্থা। প্রতিবাদের ভাষাটা এরকম। হ্যাঁ, হ্যাঁ, সেটা হয়েছে যে উনি তো ভারতে ফার্স্ট সেক্রেটারি ছিল, ডেপুটি হাই কমিশনার ছিল। হ্যাঁ, কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিল। মানে এইটা কি সে উনি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসএটিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছি কল্পলোকের গল্প নিয়ে, অর্থাৎ এটা ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য এবং ভারতকে নিয়েই আমাদের আলোচনা চলছে। জনাব মহসিন রশিদ, আপনার কাছ থেকে আবার আলোচনা শুনতে চাই। ভারত ইস্যুতে আমার পররাষ্ট্র মন্ত্রণালয় যে পদক্ষেপ নিচ্ছে, এটা কি আপনি মনে করেন, আপনি কিছুটা বলেছেন একটু আগে যে 3 দিন পরে আমরা প্রতিক্রিয়া দিয়েছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কথা বলতে গিয়ে যে বিষয়টি বলেছেন যে অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মাইনরিটি ইস্যুতে তিনি ডিপ্লোম্যাটদের ডেকে একদিন আধা ঘন্টা ব্রিফ করলেন, তারপর মিডিয়ার সামনে তিনি বললেন যে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে এটা দ্রুত কেটে যাবে। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টার এই যে প্রতিফলন,
এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদিও আমরা জানি, আপনি জানেন, আমরা সবাই জানি, আমাদের যে পররাষ্ট্র বর্তমান উপদেষ্টা তিনি পররাষ্ট্র সচিব ছিলেন। এর আগে তিনি ভারতে একাধিকবার ফার্স্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন, ডেপুটি হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই ঠান্ডা মোলায়েমভাবে প্রতিবাদ, এটা অনেকটা ওই রকম যে কেউ আপনাকে থাপ্পড় দিল আর আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি হাতে ব্যথা পেয়েছেন, এরকম কি? এটি কি দায় পরিশোধ, নাকি জনগণের পক্ষে তিনি আরো সোচ্চার হওয়া উচিত ছিল? কি বলবেন আপনি? ওনার পারফরমেন্স খুব খারাপ এখন পর্যন্ত যে পারফরমেন্স হয়েছে। এই পারফরমেন্স নিয়ে আপনি পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবেন না। দের ইজ নো ওয়ে দ্যাট ইউ ক্যান ডু ইট। ওনাকে আরও সোচ্চার হতে হবে, ওনাকে একটু কঠোরও হতে হবে। কখন উনি কি বলবেন, কোথায় উনি বলবেন এবং কিভাবে বলবেন। ডিপ্লোমেসিতে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজেস আছে, যে আপনি ওকে ডিমার্শ করবেন, আপনি ওকে প্রোটেস্ট নোট দেবেন, এরকম অনেক ধরনের সিস্টেমস আছে সেখানে। সো উনি হি ইজ এ ভেরি টিমিড পারসন, খুব মানে না, উনি যেরকম জ্বলে ওঠেন না। হ্যাঁ, কিচ্ছু না। উনি মনে হয় এখনো ওই ডেপুটি হাই কমিশনার আছেন, এখনো ফরেন সেক্রেটারি হিসাবে ফাইল চালাচালি করছেন। এখানে ফাইল চালাচালি করার কিছু নাই। এইখানে আপনাকে প্রত্যেক মুহূর্তে সজাগ থাকতে হবে যে কোথায় কি হচ্ছে, এবং ওইটাকে নিয়ে আপনাকে কথা বলতে হবে। আমরা জানি কোথায় কি ঘটেছে, অ্যাটলিস্ট আমি কিছুটা জানি। কাতারে কি হয়েছে, আমেরিকায় কি হয়েছে। 5 আগস্টের আগের কথা বলছেন? জি, ওই সংক্রান্ত কথাই বলছি। আমরা জানি সিঙ্গাপুরে কি হয়েছে, কার নাম কি ছিল, ওই ব্যক্তিটা কি নামে ছিল। উই নো অল দিস, ঠিক আছে? এখন এই জিনিসগুলি তো আপনারও জানার কথা, বা জানা উচিত যদি না জানেন। ওইভাবে আপনাকে তো পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওয়েন ওয়াজ ইউনুস সাউন্ডেড আউট? ইউনুসকে আমেরিকা কবে বলেছে যে আপনি ওইখানে যাচ্ছেন, আপনি ইয়ে করেন, গেট রেডি? কিভাবে উনি এসেছেন? এইগুলি তো আমার পররাষ্ট্র ইস্যুকে যদি ওনারা ব্রিফ না করে থাকেন তাহলে করা উচিত, সো দ্যাট হি ক্যান টেক পদক্ষেপ ওইভাবেই। এটা তো এই যে আপনার অভ্যুত্থান ঘটেছে, ইট ইজ নট অনলি দিজ স্টুডেন্টস অ্যান্ড জনতা। এইখানে অনেক খেলা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গার থেকে অনেক লোকজনের ইনপুট আছে। ধরেন ওই যে কাদের নাকি একজন আছেন না, ওই যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কিসে, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর রোহিঙ্গা বা কিছু একটা দিয়েছেন না, এদের তো একটা রোল ছিল সেখানে। এইগুলি তো যদি না থাকে, ডিব্রিফ করেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে, সবাই মিলে, দ্যাট এটা এইভাবে ঘটেছে, এইভাবে হয়েছে, যেন উনিও বুঝতে পারে। যেরকম আমরা জানি না যে কোথায় কি ঘটেছে, হয়তো কিছু কিছু আমি খবর পেয়েছি বা জানি, এখানে তো আর বলা যাবে না অনেক কিছু। সো আমার যে কথাটা হচ্ছে যে ফর গডস সেক ডিব্রিফ তৌহিদ, যে এই জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। ওনাকে কে ডিব্রিফ করবে, কে বলবে? উনাকে তো এই ডিব্রিফিংটা দিতে হবে ইউনুস সাহেবকে। হি মাস্ট নো দ্যাট ইউনুস সাহেবকে কখন কি বলা হয়েছে। ইউ সি, এইটার মধ্যে দের ওয়ার সাম স্পেশাল এজেন্টস যারা কাজ করতেছিল রেগুলারলি, এদের সাথে কথাবার্তা বলতেছিল। একজনের ধর নাহিদের একটা নাম ছিল, নাহিদ ওয়াজ নট হিজ নেম যখন কথা হতো। সো এরকম ওদের আরও পরিকল্পনা ছিল। সো এই জিনিসগুলি তো তৌহিদ সাহেব জানেন না। হি শুড বি ডিব্রিফড অ্যাবাউট দিস অ্যান্ড টোল্ড অ্যাবাউট দিস, যে এইভাবে হয়েছে। এবং ওনাকে স্ট্রং হতে হবে। যদি না পারেন উনি, তাহলে হি ক্যান রিজাইন, আর একটা ভালো লোককে এনে সেখানে আপনাকে বসাতে হবে, যে ওইখানে 18 ঘন্টা কাজ করতে পারে। সো এই জিনিসগুলি তো আই ডোন্ট নো কেন, ওয়াই হি সো, উনি কাকে ভয় করছেন, কেন ভয় করছেন? একটা সভরেন দেশের ফরেন মিনিস্টার। আর উনাকে তো এইটাও বোঝানো উচিত ছিল, বা এখনও সময় আছে, যে ফরেন অ্যাডভাইজারের কোনো ভ্যালিউ নাই ইন ইন্টারন্যাশনাল প্রটোকল। চিফ অ্যাডভাইজারের কোনো ভ্যালিউ নাই ইন ইন্টারন্যাশনাল প্রটোকল।
এই জিনিসগুলি বোঝাতে হবে, বুঝিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলের রেকগনিশন পেতে চান তাহলে এটা চেঞ্জ করতে হবে। বিকজ আমাদের পাবলিক পারসেপশন ইউনূস সাহেবের সম্বন্ধে একটা আছে, অ্যাবাউট হিজ ব্র্যান্ড অ্যান্ড আদার থিংস, কিন্তু এটা পৃথিবীর পারসেপশন না। যাদের সাথে আপনাকে কথা বলতে হবে, যাদের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, যারা আপনার পার্টনার্স হবেন। এই কারণেই তো আমি বারবার বলেছি এবং হয়তো অনেকেই শুনেছেন যে ফর গড সেক্স সংবিধান থেকে সরে আসেন, একটা ইন্টারিম প্রভিশনাল কনস্টিটিউশন বানান, ওইটা দিয়ে নিজে আপনি প্রেসিডেন্ট হন, প্রাইম মিনিস্টার, যাই আপনি পদ চান। আমি তো ইউনূস সাহেবের বিরুদ্ধে না। আই ওয়ান্ট টু গিভ হিম এ স্টেটাস which is recognizable, যেটা রেকগনাইজ করবে পৃথিবী। ফরেন মিনিস্টার ফরেন অ্যাডভাইজারকে তো রেকগনাইজ করবে না, বিকজ ওরা মনে করে দ্যাট আপনি কাউকে অ্যাডভাইস করছেন। আর আপনার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পরে কিন্তু অনলি রেকগনিশন হচ্ছে ফরেন মিনিস্টারের, আর কারোর রেকগনিশন না। আপনার দেশে প্রোটোকলে সে প্রাইম মিনিস্টারের পাশে বসতে পারে বা 4-6 সিট পরে বসতে পারে, কিন্তু বিদেশে he will sit next to the president. So এই জিনিস বুঝতে হবে। এই জন্যই আমি চাই যে আপনারা সরকার ভালো করে চালান। আমি কাউকে বাদ দিতে চাই না, আমি বলি ভালো করে চালান, কিন্তু আপনি একটা গাইডলাইন ওইটা হয়ে যান, আপনি হন। এখন তো আমি শুনলাম একজন উপদেষ্টাও বলেছে যে এই সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই। সো এই জিনিসগুলি তো কথা হচ্ছে, ডু ইট। আপনার ইট উইল টেক ইউ ঘন্টা খানিক লাগবে এটা রেডি করতে। রেডি করে আপনারা ওইভাবে ওত নেন আর প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, উনি তো ক্যানভাসটা অনেক বড় করে ফেলেছে। এখন তো রাষ্ট্র কাঠামো এবং সংবিধানের মধ্যে ঢুকে গেছে। জানেন, উনি তো যে রাষ্ট্রপতি যে রেফারেন্স আনলো 106-এ, উনি তো এটাও এখনো বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, উনি কিন্তু ওনার জায়গায় কাজ করে যাচ্ছে। আজকেও তো উনি ওই লাইনেই বলেছে। এখন একবার যখন আমরা সংবিধানের মধ্যে ঢুকে গেছি, উনি আবার প্রভিশনাল গভর্নমেন্ট বা বিপ্লবী সরকার একটা আকার ইঙ্গিত ওইভাবে বলছে আর কি। আচ্ছা, বলুক, ওনারটা উনি বলবে, আমরা আমাদেরটা বলবো। একটু ভারত সম্পর্কে একটু কথা বলি। ওই যে এই যে আমাদের ভারতের উপদেষ্টার সেটা হইছে না, ওইটা তো উনি বলেছে। আমি এই ভারত, হ্যাঁ, ভারত যে এখানে ধর্মীয় সংখ্যালঘুকে ট্রাম্প কার্ড হিসাবে এখন ব্যবহার করছে খুবই ন্যাক্কারজনকভাবে, আপনি দেখেছেন। এখন তাদেরকে আমরা প্রশ্ন করি, বিগত 15 বছর এত ঘটনা ঘটছে, শত শত, কোনো প্রতিক্রিয়া আপনি দেখেন তো রামুতে কি জঘন্যতম হয়েছে, ভারত শব্দ করে নাই। সোন, নাসিরনগর, গঙ্গাচড়া, পীরগঞ্জ, শত শত ঘটনা। তারপরে 2022 সনের দুর্গাপূজার সময় 22টা জেলায় সমস্ত মণ্ডপ টণ্ডপ চুরমার করে দিয়েছে। 3 জন ইসকনের সাধুকে হত্যা করা হয়েছে। কোথায়? নোয়াখালীতে। এবং আসামি করছে বুলুকে, বরকতুল্লাহ বুলু। হ্যাঁ, বরকতুল্লাহ। কে আশ্চর্যজনক। তারপরে চিফ জাস্টিস এস.কে সিনহাকে যেভাবে অপমানজনকভাবে চত্থাপ্পড় মারা পিস্তলের ইয়েতে বন্দুকের নলের মুখে বের করে দিল, তখন কোথায় ছিল আমাদের ভারতীয় বন্ধুরা? টু শব্দ তো করে নাই। কেন করে নাই? উনিও তো এস.কে সিনহা। হ্যাঁ, কেন করে নাই? করে নাই কারণ তখন হাসিনা তাদের একেবারে কি বলা যায় এটাকে, পছন্দের, তাদের অ্যাসেট, হ্যাঁ, ক্ষমতায় ছিল। হ্যাঁ, এখন দেখি একেবারে যে কোনো একটা ঘটনা হলে, ভাই আপনারা কি আমাদের নিরাপত্তা দিতে পারবেন? এখানে কিছু ঘটনা হয়েছে, ঠিকই আছে, তো সেই ঘটনাগুলো তো বিচার আচার যাই হোক আমাদের জুডিশিয়ারি করবে, আমাদের নিরাপত্তা সরকার দেবে। আমরা তো বলতেছি যে এখানে ঘটনা ঘটেছে, এগুলো দেখেন। চট্টগ্রামের ঘটনায় একটা আইনজীবীকে জঘন্যভাবে হত্যা করা হলো, তাই না? এটা তো বিচার হতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদের কঠিন কঠোর শাস্তি দিতেই হবে। তারপরে দেখেন সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি 100 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে দিলেন চট্টগ্রামের। এরা তো কেউ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না। আজকে চট্টগ্রাম বারে 1,500 ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবীরা আছে, তারা ভয়ে তটস্থ, কেউ কোর্টে যেতে পারছে না, বাড়ি ঘরে থাকতে পারছে না। তো এগুলো কি ভারতীয়রা করবে না আমার সরকার করবে? তাহলে আমার সরকারকে আমি বলবো যে এই অবস্থা হয়েছে, আপনি এটা থামান। গত পরশু সুনামগঞ্জে একটা গ্রামে গাড়ি
ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ওই যে ফেসবুকের ধর্মীয় অবমাননার কাহিনী দিয়ে এটা আবার শুরু হয়েছে। এগুলো আপনাকে থামাইতে হবে। তো এখন কথা হচ্ছে সরকার কিছু কিছু স্টেপ তো নিচ্ছে। এই যে আমি চট্টগ্রামের যে কাহিনীটা বললাম, কালকে মুক্তিযুদ্ধ উপদেষ্টা সেখানে গেছে ইউনূস সাহেবের নির্দেশে, সেখানে গিয়ে এই সম্প্রদায়ের নেতাদের সাথে এবং আইনজীবীদের সাথে বৈঠক করেছে এবং উনি আশ্বস্ত করেছে যে বিনা কারণে আমরা কাউকে গ্রেপ্তার করব না। হ্যাঁ, আসামি করেছে, আমরা যাচাই বাছাই করে করব, আপনারা সবাই কোর্ট কাছারিতে যান, পরিস্থিতি শান্ত করেন। এবং এই কথাটা তো কালকে অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের চেয়ারম্যান সহ আমরা অনেকেই গেছিলাম, আমরাও এই কথা বলে আসছি, শান্ত থাকো, প্রত্যেকটা ঘটনার বিচার আচার হবে, নিরীহ কাউকে কোনো হয়রানি করা হবে না। এটা তো বারবার বলা হচ্ছে সরকার। এবং ইউনূস সাহেব তো ডে 1 থেকে বলতেছে যে 53 বছরে আপনারা কোনো বিচার আচার পান নাই, আমার সরকার প্রত্যেকটা ঘটনার বিচার করবে, সবাইকে আমরা আইনের আওতায় আনবো। বিচারহীনতার যে অপশেষকৃতি শেখ হাসিনা চালু করে গেছে, এটা উনার সরকার আর করবে না, ভবিষ্যতেও কোনো সরকার এটা করবে না। বিচারের প্রক্রিয়া চলতে থাকবে। সুতরাং আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি শৃঙ্খলা আমরা আমাদের সরকারের কাছ থেকে আমরা আদায় করব। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ জানানো উচিত, আমরা তো সেটা পাচ্ছি না, কি বলবেন আপনি? না, এটা বলে মহসিন ভাই তো ডিটেলস বলেছেন এবং উনি যত এটা কি বলবো ইন ডেপথ স্টাডি করেছেন, অবজার্ভ করেছেন, আমি এরকম করিনি। তবে ওনার কতগুলো ধরেন একদম জাস্ট অ্যাট সাইড যেগুলো জিনিস আছে সেগুলোর সাথে আমি সম্পূর্ণই একমত যে সময়ের সাথে সাথে অ্যাক্ট করতে আমাদের ফরেন মিনিস্ট্রি, মানে কেন জানি না আমার কোনো সময় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিকে কোনো পাওয়ারফুল একটা মিনিস্ট্রি মনে হয়নি। সবসময় মনে হয়েছে যে কি জানি ওই ঘুমিয়ে থাকার মতো আর কি, হ্যাঁ, জেগে উঠলে একটু আওয়াজ করলো, না ওই যে কি পান থেকে চুন খসলেই একটা বিপদ হয়ে যায়, কোনটা করতে গিয়ে কোনটা যেন করি, এইটা করলে আবার কোন মন্ত্রী অসন্তুষ্ট হয়, কি প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়, ইন্ডিয়া অসন্তুষ্ট, এরকম একটা ব্যাপার ছিল না আগে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এমনি ওভারঅল ধরেন যে এই গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভ তো নয়, যদি এদেরই প্রোঅ্যাক্টিভ থাকার কথা, তারাই সংস্কার করবে বলেছে, সংস্কার করবে, নির্বাচন করবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন, সবাই খুশি হবে, সেই নির্বাচনের ফলাফলের উপরে আমরা একটা গণতন্ত্রের সিঁড়িতে পা রাখতে পারবো, এত বড় কথা যারা বলেন তাদের প্রোঅ্যাক্টিভ থাকবার কথা ছিল। কিন্তু এই বিষয়ে তাদেরকে আমি কখনোই প্রোঅ্যাক্টিভ দেখিনি। কত ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, গতকালকের এই বৈঠকে ফরেন মিনিস্টার তো ছিল না, অথচ ইস্যুটা ফরেন মিনিস্ট্রি নর্মালি থাকতে পারতেন না উনি। আর কথা বললেন কে? সেটা হচ্ছে ল অ্যাডভাইজার আসিফ নজরুল কথা বললেন। না, ল অ্যাডভাইজার তো এসছেন মাঝখানে এসে শেষের একটা কনক্লুসিভ বক্তৃতা দেওয়ার মতো বলছেন এই কয়েকটা জিনিস পেয়েছি, কিন্তু শুরু থেকে ছিল আদিলুর রহমান খান, উনিও একজন লয়ার এবং উনি অনুষ্ঠানটার উপস্থাপনা বা পরিচালনা ভালোই করেছেন, সেই হিসেবে তো তারই এই ইস্যুতে কথা বলবার কথা। দ্যাট ইজ অলটুগেদার ডিফারেন্ট। উনি অ্যাজ দি ফরেন অ্যাডভাইজার, এটা তো তার বিষয়, উনি ছিলেন না। মানে এরকম হয়েছে না ওই যে বাকুতে গেলেন উনি, ওইখানে আপনার পরিবেশ অ্যাডভাইজার নাই, মানে এই গভর্নমেন্টের অনেক কাজে এটা গতকালকে কিন্তু যদিও একটু অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরে অনেক বক্তা এটা বলেছেন যে আপনাদের অ্যাডভাইজারদের পরস্পরের কথাবার্তার মধ্যে কোনো মিল পাচ্ছে না, এবং এরকম হচ্ছে যে অনেকে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন যেটা নতুন আরও প্রবলেমের জন্ম দিতে পারে, এইরকম কিছু কিছু কাজ করা হচ্ছে বা বলা হচ্ছে। তো সেই রকম করে ধরেন আমি তো ফরেন মিনিস্ট্রির কোনো অ্যাক্টিভিটি দেখছি না, মানে এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রি মানে ধরেন এই যে ইসকনের ইয়েকে অ্যারেস্ট করা হলো চিন্ময় বাবুকে, এইটার ব্যাপারে আমি ধরলাম যে আচ্ছা ওনার কিছু না, চিন্ময় তো দেশেরই লোক, তার ব্যাপারে কি সে ইসকন করতে পারে। কিন্তু যখন এটা হামলাটা হয়ে গেল, যখন ইন্ডিয়াতে এই যে যেটাকে কি বলে অ্যান্টাই ক্যাম্পেইন যেটা চলছে, এবং ভারতের মাটি থেকে যেরকম করে শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে, মানে ওটা একটা
বাংলাদেশের এগেনস্টে প্রতি বিপ্লবের একটা হেডকোয়ার্টার বানিয়ে কাজ করছেন, এখানে আপনি ফরেন মিনিস্ট্রিকে কোনো রকম অ্যাক্টিভ দেখেন না। আপনি ফরেন মিনিস্ট্রি বলতে আমি শুধু ফরেন মিনিস্টার বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড আপনি আমাদের যত নেটওয়ার্ক আছে ফরেন মিনিস্ট্রি দেখেন, কোনো জায়গাতে তারা কোনো কাজ করছে না। বিকজ আমি সারপ্রাইজ, আমাকে বাইরে থেকে ফোন করেছেন কয়েকজন, ভাই কি হচ্ছে কি দেশে, কেন কি হচ্ছে, কয় না কি ব্যাপার, খুব গোলমাল টোলমাল হচ্ছে, রাইট টাইট হবে নাকি, আবার কেউ জিজ্ঞেস করে ন্যাশনাল গভর্নমেন্ট হচ্ছে নাকি, বিভিন্ন রকম কথাবার্তা। এমনিতেই ফরেন মিশনগুলো সম্পর্কে তো আমাদের আগে থেকে অভিযোগ ছিল যে ফরেন মিশন কোনো সার্ভিসই দেয় না। বহু আছে যেখানে ওইখানে অ্যাম্বাসেডার বা হাই কমিশনার তারা ওখানে যারা যারা এনবিআর আছেন তাদের কারোর সাথে যোগাযোগও রাখেন না, তাদের চেনেনও না। এবং বহু সময় যারা বাঙালি আছেন এখানে বাংলাদেশি যায় হাই কমিশনে, তারা কোনো সার্ভিস পায় না। এগুলো সত্ত্বেও কিন্তু ধরেন সবার কাছে এক্সপেকটেশন ছিল এখন বিষয়টা বদলাবে। সেই তুলনায় ফরেন অফিস বলি, আমি কোন অফিসের কথা বলবো খুব যে প্রপারলি ওয়ার্ক করছে, আমি কিন্তু কোনো মিনিস্ট্রিকে ওই এফিশিয়েন্টলি একটা কাজ করে দেখালো যে আমরা একটা কিছু করছি। অনেক সময় আছে না আপনার যে ইস্যু লাগবেই তা তো না, ইস্যু তো এমনি আছে। আমাদের কোন মিনিস্ট্রির ইস্যু নাই বলেন, আমাদের কোন মিনিস্ট্রিতে প্রবলেম নাই, কোন জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ নাই, আপনি তো কাজ করতেই পারেন। ওরকম কোনো প্রোঅ্যাক্টিভ কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না। আর ফরেন মিনিস্ট্রি তো ওই অর্থে কিছুই না। এবং মহসিন ভাই তখন কথাটা বলেছিলেন, বলে পরে আর যাননি, যদি আমি ভাবছিলাম যে এই কথাটার ইমপ্লিকেশন কতদূর যেতে পারে। উনি বললেন যে বাংলাদেশের কি কোনো ফরেন পলিসি আছে নাকি, মানে আপনি জিজ্ঞেস করলেন না যে আমাদের পররাষ্ট্রনীতি মানে এই যে কারো পরিবর্তন হওয়া দরকার কিনা। না, ওইটা নিয়ে আমার ওপিনিয়নটা অবশ্য ওনার সাথে হয়তো যাবে না, আর এক রকম করে ভাববো। কিন্তু যখন বলছেন আমাদের ফরেন পলিসি বলে কিছু আছে, তখন আমি নিজেই চিন্তায় পড়ি আচ্ছা আমাদের ফরেন পলিসি কি। যেমন ইন্ডিয়ার সঙ্গে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বলছি যে আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা দাদাগিরি দেখতে চাই না। না কিন্তু ঠিকই আছে, কিন্তু কালকে অনেকেই বলেছেন, আজকেও বললেন কিসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওরা তো আমাদের শত্রু। আপনি আপনার অ্যাক্ট দিয়ে তাকে শত্রুই বোঝাচ্ছেন কিন্তু গভর্নমেন্ট, তো তার সাথে আবার বন্ধুত্বের প্রশ্ন কেন আসবে? ইজ ইট অনলি বিকজ সে আমাদের প্রতিবেশী এবং আমি প্রতিবেশী বদলাতে পারছি না সেই জন্যেই? তার মানে আমাদেরকে আলাদা অস্তিত্ব, স্বতন্ত্র, স্বকীয়, স্বাধীন অস্তিত্ব থাকতে পারবে না? এই পলিসিগুলো নিশ্চয়ই কোনোভাবেই স্পেলড আউটও নয়, ক্লিয়ারও নয়। এইটা আমি একদম সম্পূর্ণ একমত। এবং সেইখানে আমি জানি না ইন্ডিপেন্ডেন্টলি ফরেন মিনিস্ট্রির কোনো পলিসি মেকিং সিদ্ধান্ত আছে কিনা, থাকবার কথা না, কারণ পলিসিটা গভর্নমেন্ট পলিসি হবে, এটা একটা মিনিস্ট্রি পলিসি নিতে পারবে না। কিন্তু নিশ্চয়ই কনসার্ন মিনিস্ট্রি তার কনসার্ন ইস্যুর উপরে তো কথা বলতে পারবে, সাজেশন দিতে পারবে। আমরা ওগুলো কিছু দেখছি না। ধরেন এই সময় আমি এরকমই করতে বলছি না, কিন্তু ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে বা ফরেন অ্যাডভাইজারের পক্ষ থেকে যদি আসতো এই ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা দ্রুতই সমাধান হবে, বাংলাদেশ তার সম্মান নিয়ে, তার স্বকীয়তা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে থেকেই এটা নিষ্পত্তি করবে বা কিছু একটা। যে আমাদের এই ফরেন অ্যাডভাইজার জীবনেও উনি যতদিন আছেন আর কি এরকম বলতে পারবেন আমার বিশ্বাসই হয় না। হ্যাঁ, আমাদের এই আলোচনা চলবে, আমরা শেষ বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এসএনটিভি সংলাপে নিচ্ছি শেষ বিরতি এবং এটিও যথারীতি 1 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। ভারতবর্ষ যখন ভাগ হয় তখন ভারতীয় কূটকৌশলী রাজনীতিবিদরা বাংলাদেশের সঙ্গে বৈষম্য সৃষ্টি করে। মান্না ভাইরে দে, মান্না ভাই গরম চা দেবে, গরম চা দেবে একটু। আরে এরপর তো 20 মিনিট থাকতে হইব। দাদা দেবে আপনারে? এই দিলি না তো, দে। এই কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, ওকে।
না কাউন্টডাউন বোতাম কি খুলে গেছে নাকি রে? ঠিক আছে, ও ঠিক আছে, সব ঠিক আছে। ও স্টান ভাই, হ্যাঁ আবারও এসএটিভি সংলাপে সবাইকে স্বাগত জানাই। শেষ বিরতির পর শেষ পর্বে আমরা আবারও আলোচনা করব জনাব অ্যাডভোকেট মহসিন রশিদ আপনাকে দিয়ে ভারতের সঙ্গে আমাদের যে সব চুক্তি হয়েছে, বিশেষ করে গত 15-16 বছরে এইসব চুক্তিগুলোকে জনগণ বলে যে এটি অসম চুক্তি এবং এই প্রতিটা চুক্তি বাতিল হওয়া উচিত। কি বলবেন আপনি? একই সঙ্গে যদি আরেকটি বিষয় মনে করেন, সেটা হচ্ছে ভারত মনে করে যে আমরা চিকিৎসার জন্য তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছি, মানে আমাদের গন্তব্য ভারত ছাড়া জন্য পৃথিবীর আর কোথাও নেই। এই বিষয়টাকে আমরাও তো চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নত সমৃদ্ধ হয়েছি। আমি জি, চুক্তি এবং চিকিৎসা চুক্তির কথা, জি, আজ পর্যন্ত এই আমরা যখন কথা বলছি এইটা নিয়ে সরকার কোনো কথাই বলে নাই। সরকারকে তো প্রথম দিন নাহলে এক সপ্তাহের মধ্যে এত বড় রেভলিউশন আপনি করেছেন, বলা উচিত ছিল যে আমরা এই চুক্তিগুলি রিনেগোশিয়েট করব। আপনি বাতিল হয়তো বললে একটু অসুবিধা হতো ডিপ্লোম্যাটিক্যালি, আপনি বলবেন রিনেগোশিয়েট করব। জাস্ট অ্যাজ ট্রাম্প ইরানের সাথে যে চুক্তি হয়েছিল, সবাই মিলে চুক্তি করেছিল, অল পাওয়ার্স ওয়ার ইনভলভড। ট্রাম্প আসার পরে বলল যে না, আমি চুক্তি মানি না, আমরা রিনেগোশিয়েট করব। তো রিনেগোশিয়েটের করে ওই চুক্তিটা বাতিল হয়ে গেল। আমরা তো আজ পর্যন্ত জানি না যে এই চুক্তিগুলি কি আছে। আমাদের সামনে চুক্তি আনাই হয় নাই, পার্লামেন্টের সামনে চুক্তি আনাই হয় নাই, প্রেসকে জানানো হয় নাই। নোবডি নোজ কি চুক্তি আছে। আপনার ফরেন মিনিস্ট্রি তো এগেইন ফেল করেছে এখানে। ওরা তো আমাদের চেয়ে বেশি জানে যে কিভাবে চুক্তি হয়েছে। ওদের কাছে কপিজ আছে চুক্তির, কোন কোন চুক্তি রিনেগোশিয়েট করা দরকার, এইসব কথা তো তারা বলবে। আজ 4 মাস হয়ে গেল, কোনো কথাই নাই এটার উপরে। তো ওই চুক্তি অনুযায়ী যদি ইন্ডিয়া ইন্টারভিন করতে চায়, ধরেন যদি কোনো চুক্তি আছে যে ইন্ডিয়া ইন্টারভিন করবে, তাহলে আপনি কিভাবে ঠেকাবেন? আপনি কিভাবে ঠেকাবেন? আপনাকে তো সাথে সাথে বলা উচিত ওই চুক্তিগুলি পড়েন। হ্যাজ তৌহিদ গন থ্রু দোজ? হ্যাজ দ্য ফরেন সেক্রেটারি লুকড এট দোজ চুক্তিস? দেখেছে? বা পাবলিকের সম্মুখে আনার কোনো তাদের বিবেচনা আছে কিনা? কারোর তো মুখে আমি শুনছি না। সো এইটা তো একটা হিউজ ফেলিওর। আর শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন, আমাদের খুব কাছে আছেন, এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনি ওই চুক্তিগুলি দেখেন, পাবলিককে বলেন যে কি চুক্তি আছে, অথবা আপনি দেখেন, দেখে বলেন কোন কোনটা হার্মফুল চুক্তি আছে, কোন কোন চুক্তিতে কোন কোন ক্লজটা বাংলাদেশের জন্য হার্মফুল, সেটা বলেন যে আমরা আপনি ওদেরকে নোটিশ দিয়ে দেন যে উইল রিনেগোশিয়েট দিস। হ্যাঁ, করেছে? করে না। সো আমি তো এই কথাই বলছি। দিস ইজ ওয়াই আমি বলি যে ইউনূস সরকার এই এনজিও গভর্নমেন্টকে নিয়ে, আমি কিন্তু প্রথম দিন থেকে বলছি যখন এই ক্যাবিনেট হয়েছে, এই এনজিও গভর্নমেন্টকে নিয়ে তারা দেশকে কিচ্ছু দিতে পারবে না। এবং আমি আপনার এই শোতে বলে যাই দ্যাট যদি তারা পরিবর্তন না করে নিজেকে, বা অন্য মন্ত্রীদেরকে না আনে, বা একটা না করে, ওই যে কনস্টিটিউশনের কথা বললাম, তাহলে দিস রেভলিউশন ইজ গোয়িং টু ফেল ওয়ান্স এগেন। আবার এই রেভলিউশন ফেল করবে, আমাদের হাতে কিছুই আসবে না। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। না, আমি তো এই সরকারকে সবসময় আহ্বান জানাচ্ছি যে আপনি দেশের জনগণের সাথে দূরত্ব সৃষ্টি করবেন না, কারণ আপনার পেছনে এইভাবে জনগোষ্ঠী নাই, কারণ আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না। সব রাজনৈতিক দল মিলে আমরা আপনাকে সাপোর্ট করেছি।
একইভাবে সমস্ত পেশাজীবীগুলোকে কনফিডেন্সে নেন। আপনি শুধু রাজনৈতিক দলের সাথে মিটিং করলে তো হবে না, সাংবাদিকদের সাথে মিটিং করেন, আইনজীবীদের সাথে মিটিং, সেক্টর ওয়াইজ সবাইকে নেন, নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত ইস্যু করেছেন, আমরা ঐক্যবদ্ধ আছি, এটা দেখানোর দরকার ছিল, ঠিক আছে। হ্যাঁ, ইস্পাত কঠিন, ঐক্য ইউনিয়ন সরকার দেখালো সকলকে নিয়ে। এখন সামনে দেশের যে সমস্যাগুলো আছে সেগুলো এখন সবাইকে নিয়ে আলোচনা করেন। এবং আমি বলেছি যে জাতীয় ইস্যুগুলোতে শুধু একবার ঐক্য কেন, আমরা বারবার ঐক্য দেখাইতে চাই। আপনি রাউন্ড টেবল করেন, অন্য ইস্যুতেও জাতীয় ঐক্যটা দেখান না কেন? আমরা সবসময় বলি ভারতে জাতীয় ঐক্য হয়ে যায়, তো আমরাও যে ঐক্য দেখাতে পারি একটা তো দেখালেন, হ্যাঁ, এটা ওয়েলকাম করি, কিন্তু সামনেরগুলো আরও দেখান, যাতে আপনাকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। উনি বলেছেন ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে, আমরা বলছি ব্যর্থ হতে দেওয়া যাবে না। সমস্ত দেশের মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, তরুণ সমাজ সমর্থন দিয়েছে, আপনাকে অবশ্যই সফল হতে হবে এবং জনগণের স্বপ্ন আপনাকে বাস্তবায়িত করতে হবে। এটা আপনার কমিটমেন্ট, আপনি নিজেও এটা বলেছেন আপনার সরকার। এবং সেখানে উপদেষ্টা কিছু পরিবর্তন করেন, কিছু আরও বিশেষজ্ঞ নেন যারা অতীতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে বা বিভিন্ন সেক্টরে। আরে দেবপ্রিয় যদি 3 মাসের মধ্যে এত বড় একটা কাজ আমাদের হাতে তুলে দিতে পারে, শ্বেতপত্র, হ্যাঁ, এবং সে বলেছে যে এটা করতে গেলে 25 কোটি টাকা খরচ হয়, আমরা তো 1 পয়সাও নেই নাই। তো এইরকম তো সমাজে আরও এরকম বিশেষজ্ঞ আছে, তারাও এগুলো করে দেখাক, করে আপনি সেই তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সেটা কার্যকর করেন। হ্যাঁ, আমরা আশাবাদী যে আপনি কিছু করবেন এগুলো। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। মানে আমার সুব্রতদার কথা শুনতে শুনতে মনে হলো আমরা 2-3 বন্ধু একদিন এমনি আলোচনা করছিলাম এই সংস্কার নিয়ে, এবং সেখানে যে কনস্টিটিউশন রিফর্ম যে বিষয়টা আসছে, তো তখন তো ওনাদের মধ্যে কেউ একজন বলছিলেন, আমি নাম বলছি না, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন ধরেন নতুন করে লেখা হয়েছে বা রিরাইট করা হয়েছে বা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে একটা নতুন চেহারা দেওয়া হয়েছে, এরকম কয়েকটা দেশেরই উদাহরণ আছে। এর মধ্যে ধরেন আমেরিকাতে যে কনস্টিটিউশন লেখা হয়েছে, বলা হয়েছে যে ওনারা বলছেন যে কনস্টিটিউশনটার প্রিপারেশন করতে গিয়ে যে লেখাপড়া হয়েছে, তারপরে যে থিসিস লেখা হয়েছে, এরকম 3-4টা থিসিস আমেরিকাতে খুব বিখ্যাত। এই যে দেবপ্রিয়র কথা উনি বললেন না, সেটা থেকে আমি বলছি যে দেবপ্রিয় কিন্তু যেটা লিখেছেন খেয়াল করেন, অবশ্য প্রতিপক্ষ নয়, আমেরিকারা থাকলে এটা এই মিথ্যা ওই মিথ্যা এগুলো হয়তো বলতো, কিন্তু হিস্ট্রি উইল প্রুভ যে তারা এটা এত ভালো একটা জিনিস দিয়েছেন যে এর বাইরে বলবার মতো কথাই কেউ পাচ্ছে না। অথবা ধরেন এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যাই আছে, ইনস্পাইট অফ অল দোজ একটা ভালো ডকুমেন্ট, ওই কথা আসছে। এটা যদি 1 মাস 1.5 মাসের মধ্যে করা যায়, তাহলে কনস্টিটিউশনের উপরে বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের উপরে বাই দিস টাইম 4-5টা থিসিসরাও বইতে বেরোতে পারতো, বড় বড় লেখাতে বেরোতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। তো আমাদের এই দৈন্যটা খেয়াল করা দরকার। আমরা অ্যাজ এ নেশন যত তর্কবাগিস, মানে যত খালি কুট কথা করতে পারি, ঝগড়াঝাটি করতে পারি, তত বেশি কিন্তু নলেজ বেসড হতে পারছি না, তত বেশি লজিক্যাল হতে পারছি না, তত বেশি আপনার গবেষণামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারছি না। অথচ এইটা ছাড়া এই জাতি এই ক্রাইসিস থেকে উঠতে পারবে না। আপনি যার মধ্যে দেশকে নিয়ে গেছেন সেখান থেকে তুলবেন কেমন, এটা ভাবতে হবে। তো ডক্টর ইউনূস বা ধরেন এই সরকার বা আমরা সবাই মিলে যেরকম করে বলি, আমরা একটা বিশাল বিতর্কের মধ্যে পুরা জাতি জড়িয়ে গেছি, এবং তার মধ্যে একটা নর্থ পোল, তার একটা সাউথ পোল, একটা আপার বুক আর একটা লোয়ার, মানে পরস্পরকে কাটতে পারে এই ধরনের আইডিয়াস, থটস, থিসিস প্রচুর। ওই যে 16 দল না কোন দল যে গেল ইয়ার সাথে মাস 2 হয়েছে এই ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে, বেরোলো যে ওরা 1.5 ঘন্টার বৈঠকে 2000 প্রস্তাব দিয়েছে তার কাছে সংস্কারের। না তো হইতেই পারে, এখন বাকি দলগুলো নিয়ে গেলে তারা 5000 প্রস্তাব, তার মধ্যে 3000 প্রস্তাব কোনোটার সাথে মেলে না। আপনাকে তো কোনো জায়গায় যেতে হবে। আপনি এখন কি করছেন জানেন, কিছুই বলছেন না। এগুলোর অ্যাসিমিলেশন, এগুলোকে সাম আপ করবেন কেমনে, এগুলো কোনো কথা বলছেন না। আপনি বলছেন যেগুলো জাতীয় ঐক্য হবে সেগুলো আমি করে ফেলবো। তো জাতীয় ঐক্যমত হলো একদম ফিল দি ফাউল 3-4টা পয়েন্টে, বাকিগুলো কি করবেন বলবেন ভবিষ্যতের জন্য ছেড়ে দিলাম, আগামী পার্লামেন্ট ঠিক করবে, কিচ্ছু হবে না সেইখানে। আলটিমেটলি এই যে মহসিন ভাই বললেন যে কথা না, সেই জায়গায় চলে গেল যে ওই যে মানে
ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাই নাথিং, এরকম একটা ব্যাপার হয়ে গেল, কিছুই করতে পারলেন না আপনি। সংস্কারের এই ব্যাপারটাতেও সিরিয়াস হতে পারলেন না, এবং এই যে ইন্ডিয়ান কোয়েশ্চেনটাকে এখন এরকম করে সামনে আনলেন, এটারও কিন্তু আপনার একটা রেসপেক্টেবল সলিউশন লাগবে। যত দূর এসছেন তত দূরই আপনার ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে গেলেও সেটা যৌক্তিক বলতে হবে যে এই কারণে আমরা মনে করছি যে উই ক্যান বি রিয়েল গুড ফ্রেন্ডস, অথবা অন্য কিছু হলে সেটাও আপনাকে ব্যাখ্যা দিতে হবে। ওই একজন ফরেন সেক্রেটারি বা একজন ফরেন অ্যাডভাইজার একটা বক্তৃতা দিয়ে দেবেন আর তাই মানুষ মানবে, সেরকম করে তো হবে না। অতএব আমি সরকারকে বলবো, এখনও সময় কিছু তো আছেই, যথেষ্ট আছে, অনেক না, মানে প্রথম শুরুতে যত ছিল অতখানি না থাকলেও যেটুকু সময় আছে এইটুকুকে কার্যকরভাবে ব্যবহার করুন। অসংখ্য ধন্যবাদ জনাব মহসিন রশিদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এই আজকের ইস্যুতে ভারতীয় কল্পলোকের গল্প শেষ, আপনি 1 মিনিটে যদি কিছু বলেন। আমাদেরকে পুরো বিষয়টা ঠান্ডা করেন, ঠান্ডা করে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে যান। সেটা যদি না করেন তাহলে কোনো লাভ নাই। তো আপনি যতই বক্তৃতা করেন, ইউনূস সাহেব গরম গরম বক্তৃতা করলে তো হবে না। আপনি তো এই ইউনূস সাহেবের গরম বক্তৃতা বা ইউনূস সাহেবের একটা মিটিং কি মোদির সাথে হতে পারে ইন দি নেক্সট 3-4 মান্থস? হবে না, হবে না। ইভেন সাইড লাইনসে হবে না। এইগুলি তো বুঝতে হবে। তো এটা ঠান্ডা করার জন্য তো কে করবে? ফরেন অফিসার্স টু ডু ইট। এই যে সেক্রেটারি আসছে, লেটস সি কি অ্যাচিভ করে ওনার এই ভিজিটটা, কি আলাপ হয়। আমাদেরকে তো কিছু বলা হয় নাই যে কি আলাপ হবে, হয়তো প্রেস ব্রিফিংয়ে আমরা কিছু পাবো সেখান থেকে। আই হোপ এভরিথিং গোজ ওয়েল, এবং দেখা যাক কত দূর অ্যাচিভ করতে পারি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ওনার সাথে আমি একমত হয়ে বলছি, আমরা এটাকে কোথায় স্থিমিত করব না করে এটাকে আমরা আরও উষ্ণতা ছড়াচ্ছি। রিজভী সাহেব একটা ম্যাচিউর পলিটিশিয়ান, এর আগে উনি একটা পাবলিকলি পুরাই দিল, আজকে দেখলাম উনি ভারতীয় শাড়ি একগাদা নিয়ে পুরাই দিছে। তাতে কি ভারতীয় শাড়ি ঘরে ঘরে কমে যাবে? তো এগুলো তো আমি তো বুঝিনি, এটা একটা প্রতীকী প্রতিবাদ না করতেই হবে। করলো এটা তো আর উষ্ণতা তাপ ছড়াচ্ছে। আমরা যেখানে আর তাপ বাড়তে দিতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা সকলে মিলে থাকি। আমাদের ইন্টারনাল ম্যাটারে ভারত যেন ইন্টারফেয়ার না করে, বক্তব্য বিবৃতি না দেয় এবং বিজেপিকে মাঠে না নামায়। আর সঙ্গে তৃণমূলও যেন। আর ভারতে যিনি বসে আছেন মোদি, না যিনি বসে না ওনাকে তো ওরা রাখছে এগুলো ঘটানোর জন্য, থামাতে হবে না। ওনারা তো এই সরকারকে টফল করার জন্য যত কিছু অপকর্ম আছে সবই করবে। অসংখ্য ধন্যবাদ। এবং ওনার যে প্ল্যান, সেই প্ল্যানেই তো তারা এগুচ্ছে। ওকে, জনাব মাহমুদুর রহমান মান্না। সরকার কিন্তু মানে ধরেন এটা তো আর যুদ্ধের দিকে নেওয়া যাবে না, অন্তত আমাদের যুদ্ধের এবার কোনো আকাঙ্ক্ষাই থাকতে পারে না। আমরা সেটা দমন করার চেষ্টা করি, সেটা তাই যদি করি তাহলে মহসিন ভাই যে কথা বললেন সেটাই প্রস্তাব। এবং গতকালকেও সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে, অন্যরাও বলেছেন যে আপনারা নেগোশিয়েট করেন, যাতে নেগোশিয়েট মানে দর কষাকষি বলা হচ্ছে না, মানে এটা একটা সেটেলমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করেন, সেই চেষ্টা হয়তো করা হবে। আমি বলছিলাম যে একটু আগে যেটা বলছিলাম যে এইটা যাতে রেসপেক্টেবলি করা যায় সেইটা বুঝতে হবে, নয়ছয় করে করলে এটা চলবে না। এবং সেইটা খুবই বড় একটা দায়িত্ব। আমরা তো যুদ্ধ করতে পারবো না, আর এখন যুদ্ধ কে চায়, সেই দিক খেয়াল করে যদি সরকার উদ্যোগ নেয়, দেখা যাক সামথিং মে কাম। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং জনাব মহসিন রশিদ। আপনারা তিনজন এসে আমাদের এখানে মূল্যবান কিছু কথা বলবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে, ভারতবর্ষ যখন ভাগ হয় তখন ভারতীয় এই কূটকৌশল জানার রাজনীতিবিদরা বাংলাদেশকে কিন্তু বঞ্চিত করেছে। এই কারণেই দিল্লির বৈঠকে শেরেবাংলা উপস্থিত হননি। শেরেবাংলা চেয়েছিলেন ভারতবর্ষ বিভক্তির মধ্য দিয়ে দুটি মুসলিম রাষ্ট্র, কাশ্মীর সহ একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশের যে ভূখণ্ড এর পাশাপাশি কলকাতা, ত্রিপুরা, আসাম সহ একটি পৃথক মুসলিম রাষ্ট্র। কিন্তু সেই বিষয়টি কিন্তু হয়নি। দেশ বিভাগের যে মানচিত্রটি সেটি যদি আমরা লক্ষ্য করি, সেটি কিন্তু একেবারে বাঁকা হাতে তৈরি করা হয়েছে। মনে হয়েছে যে আর্কিটেক্ট এটি নির্মাণ করেছেন
তিনি মানে স্বাভাবিক অবস্থায় হয়তো ছিলেন না। ভারতীয় ওই যে কূটকৌশলী রাজনীতিবিদরা তাকে মদ্যপ অবস্থায় হয়তো সে কাজটি করেছেন। এই কারণে ভালো করে দেখলে এখানে আঁকা বাঁকা সেই বিষয়টি লক্ষ্য করা হয়। ওই ইসের মানে তার আর্কিটেক্টের আকুনির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ভারতের স্বার্থই সেখানে সুরক্ষিত হয়েছে। এখনও এই মুহূর্তেও ভারত কিন্তু তার স্বার্থ বিলীন করে কিংবা আমার স্বার্থে আমার সঙ্গে বন্ধুত্ব করবে না। ভারত তার স্বার্থেই বন্ধুত্ব করবে এবং এ কারণেই আমরা আমাদের জায়গা থেকে সোচ্চার হতে হবে। আমাদের অধিকারের বিষয়টিতে আমাদের জনগণকে সম্মিলিত করে প্রতিবাদ মুখর থাকতে হবে। এ কারণেই আমরা বলবো সাধু সাবধান। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক জানিয়ে রাখি, এসএটিভির সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।